আসসালামু আলাইকুম। আমি শেখ রবিউল ইসলাম, ফাউন্ডার অ্যান্ড মেন্টর মাইন্ডসেট আইটি ইনস্টিটিউট। আজকে হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এজেন্সি বিল্ডিং, একটা ডেমনস্ট্রেশন বা সেমিনার বলতে পারেন, যেখানে আমরা কিছু বিষয় নিয়ে ডিসকাশন করব। জি। তো প্রথমত হচ্ছে দ্য ডিফারেন্ট টাইপ অফ মার্কেটিং এজেন্সি। আপনি যখন একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে যাবেন, আমি টু দা পয়েন্ট আসতেছি যে যখন আপনি হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি শুরু করতে যাবেন, তখন অনেকগুলো টাইপের এজেন্সি আপনি তৈরি করতে পারেন। হয়তো আপনি একেবারে স্পেসিফাই করে একটা এজেন্সি তৈরি করতে পারেন, একদম ন্যারো ডাউন করে, নিশ ওরিয়েন্টেড। আরেকটা হচ্ছে আপনি একদম ব্রডলি একটা ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সিও তৈরি করতে পারেন। তো সাধারণত বাহিরের কান্ট্রিতে আপনার ন্যারো ডাউন করে বেশিরভাগ হচ্ছে আপনার এজেন্সি গুলো তৈরি করে, তো আসলে কাজ করতে সুবিধা হয় নতুন অবস্থায়। পরবর্তীতে হয়তো ফুল সার্ভিস অ্যাড করবে আস্তে আস্তে। তো আমরা আপনাকে শুধু একটু আইডিয়া দিতে চাই যে বিভিন্ন টাইপের ডিজিটাল মার্কেটিং এজেন্সি আসলে কি কি টাইপের হতে পারে। প্রথমত যেটা হতে পারে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এজেন্সি। আমার নিজস্ব একটা ফেভারিট স্কিল, এবং যেটা আমি নিজে সার্ভিস দিই এবং ট্রেনিং দিই, আপনি জানেন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও নিয়ে আপনি একটা এজেন্সি করতে পারেন, পার্টিকুলার শুধুমাত্র এই স্কিলটা দিয়ে। আর কোন স্কিলের দরকার নাই, শুধুমাত্র আপনি এসইও দিয়েই কিন্তু দিতে পারেন। তো এসইওর মধ্যে যেমন আপনি সার্ভিস গুলো যেমন অ্যাড করতে পারবেন, যেমন অন পেজ অপটিমাইজেশন থাকবে, অফ পেজের ব্যাকলিংকের বিভিন্ন স্ট্র্যাটেজি থাকবে, বা টেকনিক্যাল এসইওর বিভিন্ন ধরনের ফাউন্ডেশন আপনি অ্যাড করতে পারেন। আপনার মেইন উদ্দেশ্য থাকবে আপনার এজেন্সির যে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের ওয়েবসাইট র্যাঙ্ক হাই করে দিবেন, অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করে দিবেন, বা তাদের কাস্টমারকে আপনি অ্যাট্রাক্ট করবেন, তাদের পটেনশিয়াল কাস্টমার তাদের ওয়েবসাইটে আপনি অ্যাট্রাক্ট করবেন। তো তিনটে কজ, একটা হচ্ছে তাদের ওয়েবসাইটটাকে গুগলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করে দেওয়া, এবং অর্গানিক ট্রাফিক বৃদ্ধি করা, এবং তাদের যেই টার্গেট কাস্টমার আছে সেটাকে হচ্ছে অ্যাট্রাক্ট করা। এটার জন্য আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এজেন্সি বিল্ড আপ করতে পারেন, যেখানে আপনি অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ স্ট্র্যাটেজি বা ব্যাকলিংকের সার্ভিস এবং টেকনিক্যাল এসইও সার্ভিসগুলো আপনি দিয়ে আপনি একটা এজেন্সি বিল্ড আপ করতে পারেন। এটা হচ্ছে এক টাইপের এজেন্সি। দ্বিতীয়, আপনি যদি ন্যারো ডাউন করেন আর কি, স্পেসিফাই করেন, তাহলে এটা হচ্ছে একটা একদম স্পেসিফাই একটা এজেন্সি হতে পারে আপনার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দ্বিতীয়, আপনি যে ধরনের এজেন্সি দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, যেটা বাহিরের কান্ট্রিতে এসএমএমএ বলে খুবই জনপ্রিয়। আর ইউটিউবে আপনি যদি এসএমএমএ লিখে সার্চ করেন, দেখবেন যে প্রচুর ভিডিও পাবেন যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করতেছে, ইউটিউবে ভিডিও মেক করতেছে। যদিও বাংলাদেশে আসলে এসএমএমএ নিয়ে তেমন কাজ হয় না, বা ওরকম ভিডিও আপনি ইউটিউবে পাবেন না, কিন্তু বাহিরের কান্ট্রিতে খুব বেশি চলে এটা। অনেকে এসএমএমএ নিয়ে বেশিরভাগ কাজ হয়। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি গুলো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড লয়ালিটি বৃদ্ধি করার জন্য, বা তাদের হচ্ছে অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেলস বৃদ্ধি করার জন্য হচ্ছে আপনি কাজ করতে পারেন কোম্পানিগুলোকে। এবং এই ক্ষেত্রে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস দিতে পারেন, আপনি এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করতে পারেন, তাদের জন্য আপনি সোশ্যাল মিডিয়াতে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। এই বিষয়গুলো আপনি হচ্ছে দিয়ে হচ্ছে একটা এজেন্সি বিল্ড আপ করতে পারেন। প্রথমত আপনার কাজ হবে হচ্ছে আপনি যে সার্ভিস গুলো দিবেন সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের সার্ভিস, মানে বিভিন্ন ধরনের পোস্ট রেগুলার বেসিসে, কন্টেন্ট ক্যালেন্ডার অনুযায়ী রেগুলার বেসিসে শিডিউল মেনটেন করে পোস্ট করা, এঙ্গেজমেন্ট করা, রিপোর্টিং করা, এই সার্ভিসগুলো আর কি। এবং সাথে আপনি হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করবেন, বা তার হচ্ছে আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম আদার সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট গুলো মেনটেন করবেন। এগুলা এর মাধ্যমে তার উপকার যেটা হবে সেটা হচ্ছে তার হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেল আসবে, ব্র্যান্ড লয়ালিটি বৃদ্ধি পাবে, তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বৃদ্ধি পাবে, এটার জন্য সে আপনাকে হায়ার করবে। তো এটা আপনি করতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি।
এবং এটাকে আরো আপনি স্পেসিফাই করে ফেলতে পারেন। যেমন আপনি বর্তমানে দেখবেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বা টিকটক মার্কেটিং এজেন্সি গুলা খুব বেশি পপুলার হয়েছে। তো আপনি চাইলে স্পেসিফাই ভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এত সার্ভিস না দিয়া আপনি শুধুমাত্র ইনফ্লুয়েন্সার মার্কেটিং এজেন্সি তৈরি করতে পারেন, অথবা টিকটক মার্কেটিং এজেন্সিও কিন্তু আপনি তৈরি করতে পারেন অ্যাজ লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পার্ট। পরবর্তীতে হয়তো আপনি এটাকে অ্যাড করবেন অন্যান্য সার্ভিস। তো আপনি যদি একদম ন্যারো ডাউন করে শুরু করতে চান তাহলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আপনি কিন্তু আগাইতে পারেন। এটা গেল 2 নাম্বার টাইপ একটা এজেন্সি আপনি যদি শুরু করতে চান 2 নাম্বার টাইপের এজেন্সি হতে পারে। 3 নাম্বার যে এজেন্সিটা বানাইতে পারেন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এজেন্সি। যদিও এইটা নিয়ে আসলে খুব কম কথাবার্তা হয় বাংলাদেশে, কারণ বাংলাদেশের বিজনেসম্যানরা এখনো পর্যন্ত কন্টেন্টের যে কিং এটাই এখনো বুঝতে শিখে নাই। তো যার কারণে বিজনেসে আসলে কন্টেন্টের ভূমিকা এটা নিয়ে তারা তেমন কনসার্ন না, এবং কন্টেন্ট মার্কেটিং হ্যাঁ কন্টেন্ট নিয়ে তেমন কোনো কাজ আসলে তেমন করেই না। মানে সবাই শুধু সেলস করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করে ফেসবুকে। কন্টেন্ট দিয়ে যদি ব্র্যান্ড তৈরি করতে হয়, ট্রাস্ট বিল্ড করতে হয় অডিয়েন্সের, তারপরে যে সেল ডাবল হয়ে যায়, 10x পর্যন্ত গ্রো করা যায়, এই কন্টেন্ট মার্কেটিং তারা বুঝে না। আর বাংলাদেশে কন্টেন্ট মার্কেটিং ওই লেভেলের এজেন্সি আমার চোখে পড়ে নাই, আপনার হয়তো জানা থাকতে পারে, আমি দেখি নাই যে কন্টেন্ট মার্কেটিং এর উপরে স্পেশালি কোনো এজেন্সি আছে যারা কপি রাইটিং তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ফলো করে কন্টেন্ট মেক করে। এরকম হয়তো গ্রাফিক ডিজাইনের এজেন্সি আছে, হয়তো ভিডিও এডিট করে দেওয়ার এজেন্সি আছে, কিন্তু স্পেশালি কন্টেন্ট মার্কেটিং এর জন্য এজেন্সি, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন করে, কন্টেন্ট মার্কেটিং করে, এরকম খুব কম আছে বা নাই বললেই চলে। এখানে আপনি যেটা করবেন, এই এজেন্সিগুলোর যে কাজগুলো হয় সেটা হচ্ছে আপনার তারা হচ্ছে কন্টেন্ট আপনার হচ্ছে তৈরি করে, ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করে, যেটার মাধ্যমে হচ্ছে অ্যাট্রাক্ট হয় আপনার ক্লায়েন্টের কাস্টমার। তো এখানে আপনি বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করতে পারেন, ইনক্লুড আপনি যে কন্টেন্ট গুলো তৈরি করে সার্ভ করতে পারেন আপনার ক্লায়েন্টদের, সেটা হচ্ছে আপনার এজেন্সি থেকে ব্লগিং কন্টেন্ট তৈরি করে দিতে পারেন, ভিডিওস তৈরি করে দিতে পারেন, ইনফোগ্রাফিক্স তৈরি করে দিতে পারেন, বা আদার্স বিভিন্ন কন্টেন্টের ফরম্যাট আপনি তৈরি করে দিতে পারেন, যেটা হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং এজেন্সির সার্ভিস হবে। তো কন্টেন্ট মার্কেটিং সার্ভিস কি হবে, আপনার হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করে দেয়, সেটা ব্লগ হইতে পারে, ভিডিও হইতে পারে, ইনফোগ্রাফি হইতে পারে, ও আদার্স কন্টেন্ট, যেগুলো তাদের আপনার ক্লায়েন্টরা তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটের থ্রুতে প্রমোট করে তাদের ব্র্যান্ড লয়ালিটি বৃদ্ধি করবে। বুঝতে পারছেন? জি। এটা এক ধরনের এজেন্সি যেটা নিয়ে আপনি একটা এজেন্সি বানাইতে পারেন যদি চান। 4 নম্বর যে এজেন্সিটা করতে পারেন সেটা হচ্ছে পেপার ক্লিক বা পিপিসি এজেন্সি, যেটা হচ্ছে গুগল অ্যাডস, যেটা আপনি আমার কাছে ট্রেনিং নিচ্ছেন 1-to-1। তো এই পিপিসি নিয়েও কিন্তু আপনি স্পেশালি একটা এজেন্সি তৈরি করতে পারেন। যেমন এসইও নিয়ে আপনি একটা স্পেশালি একটা এজেন্সি তৈরি করতে পারেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সির মধ্যে এরকম পেপার ক্লিক পিপিসি নিয়েও আপনি একটা এজেন্সি তৈরি করতে পারেন। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি স্পেশালি আপনি হচ্ছে পেইড অ্যাড গুলোকে হচ্ছে আপনি মেনটেন করতে পারেন, যেমন ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড আপনি হচ্ছে মেনটেন করতে পারেন আপনার ক্লায়েন্টের। এটা আপনি ক্রিয়েট করতে পারেন, অপটিমাইজ করতে পারেন, রিমার্কেটিং রিটার্গেটিং করতে পারেন, এবং এটা আপনি ওদের সাথে কাজ করতে পারেন তাদের সেল ড্রাইভ করার জন্য, টার্গেটেড ট্রাফিক তাদের ওয়েবসাইটে ড্রাইভ করার জন্য আপনি হচ্ছে এই ফেসবুক অ্যাড এবং গুগল অ্যাড আপনি দিতে পারেন, ম্যানেজমেন্ট করতে পারেন। তো এর মাধ্যমে আপনি হচ্ছে তাদের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনি বা রিপিটেড ক্লায়েন্ট বেস তৈরি করতে বা ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে আপনি হেল্প করতে পারেন, এবং এর মাধ্যমে আপনি একটা এজেন্সি কিন্তু বিল্ড করে সার্ভিস সার্ভ করতে পারেন। 5 নম্বরে যে এজেন্সিটা আপনি দিতে পারেন সেটা হচ্ছে আপনার ইমেইল মার্কেটিং এজেন্সি। খুবই পপুলার, যদিও বাংলাদেশে আসলে এটা নিয়ে তেমন কাজ হচ্ছে না, বা বাংলাদেশে নাই বললেই চলে, কারণ ইমেইল বাংলাদেশের মানুষ আসলে অত ভালো চালায় না, মানে ব্যবহার বুঝে না, অতটা ইম্পর্টেন্স দেয় না। আমরা হয়তো কয়জনই বা ইমেল ওপেন করি। তো ইমেল মার্কেটিং এজেন্সি বাংলাদেশে আসলে তেমন চলছে না, বা কয়েক বছর মধ্যে চলবে বলে আমার মনে হয় না। কিন্তু বাহিরের কান্ট্রিতে প্রফেশনাল যে কোনো ধরনের লেনদেন বা কনভারসেশন কিন্তু ইমেলের মাধ্যমে হয়, এবং এটা একটা প্রফেশনাল আপনার কমিউনিকেশন টুল। তো সেক্ষেত্রে ইমেল মার্কেটিং এর আপনি একটা এজেন্সি তৈরি করতে পারেন। যদি স্পেসিফাই করতে চান ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা পার্ট নিয়ে কাজ করবেন, তাহলে ইমেল মার্কেটিং এর জন্য আপনি একটা এজেন্সি বানাইতে পারেন, যেখানে আপনার কাজ হবে হচ্ছে আপনার ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন রান করা আপনার ক্লায়েন্টের জন্য। ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন রান করবেন, নার্সার করবেন তার লিড গুলাকে, তার যে লিড আছে ইমেল এগুলাকে নার্সার করা,
এবং আপনার কনভারসেশন জেনারেট করতে হেল্প করা, এটা নিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারেন। এবং আপনার হচ্ছে এই ক্লায়েন্টের এই লিডের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য, আপনার ক্লায়েন্টের প্রসপেক্টের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য, ফলো আপ করার জন্য আপনি এই ধরনের ক্যাম্পেইন নিয়ে কাজ করতে পারেন। এজন্য আপনি বিভিন্ন ধরনের টুল ইউজ করতে পারেন, যেমন ক্যালভিও আছে, আপনি মেইলশিপ আছে, এরকম আপনি লেমলিস্ট আছে, এগুলো ব্যবহার করতে পারেন। পাশাপাশি আপনি সিআরএম, আপনার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার যেমন হাবিস্পট এর মতো টুল ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এগুলা ইউজ করতে পারেন। এগুলা দিয়ে হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য আপনি একটা এজেন্সি বিল্ড আপ করতে পারেন, যেটার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের জন্য ইমেল মার্কেটিং ক্যাম্পেইন রান করবেন, লিড গুলাকে নার্চার করবেন, লিড গুলাকে কনভারসেশন রেট বাড়াই দিবেন, সেল বাড়াবেন, এবং আপনার রিলেশনশিপ প্রসপেক্টের সাথে বিল্ড আপ করাবেন ফলো আপ এর মাধ্যমে। তো এরকম একটা ইমেল মার্কেটিং সলিউশন একটা কোম্পানির লাগে, সেটাও আপনি করতে পারেন। আপনার মনে হয় ফ্রেন্ড চলে আসছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর মডেল গেল, যে আমরা যদি একটা এজেন্সি বিল্ড আপ করতে চাই। তো আরেক ধরনের এজেন্সি মানুষ সাধারণত করে, সেটা হচ্ছে ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন বিষয়টা হচ্ছে কি, যে প্রথম অবস্থাতেই ভাই ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি করা একটু কঠিন, কারণ আপনি হয়তো নতুন এবং আপনার কাছে এত পরিমাণের এক্সপার্টিস নাই, টিম নাই, আপনার মানি নাই। তো নতুন অবস্থায় ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি তৈরি করাটা আসলে ডিফিকাল্ট। যদি অনেকে মনে করে আমি যখন করবো একেবারে বিসমিল্লাহ ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি করে ফেলবো, হ্যাঁ আপনি করতেই পারেন। তো এটা একটা মডেল যেখানে আপনি সব ধরনের সার্ভিস, উপরে যেগুলো বললাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, পেপার ক্লিক, গুগল অ্যাড, ইমেল মার্কেটিং, সব ধরনের সার্ভিস দিবেন। তো এই সব ধরনের সার্ভিস দিয়ে আপনি অল সার্ভিস একটা ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং অ্যাড করতে পারেন, যেখানে সব সার্ভিস গুলো থাকবে। আপনি এর সাথে আরো যুক্ত করতে পারেন, যেটা মানুষ করে সাধারণত, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিসটা এর সাথে যুক্ত হয়, ব্র্যান্ডিংটা যুক্ত হয়, এবং ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইনটা যুক্ত হয়। তো আপনি ফুল সার্ভিস ওয়েবসাইট বানাইতে, মানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বানাইতে চাইলে আপনাকে এই যে বাকি যে 5টা স্কিল বললাম হাই ডিমান্ডেবল, এই 5টা স্কিল তো থাকবেই। পাশাপাশি ওয়েবসাইট ডেভেলপমেন্টের নিয়ে আপনি এটা অ্যাড করবেন, কোম্পানির ব্র্যান্ডিংটা অ্যাড করবেন, আর একটা হচ্ছে ডিজাইন, ক্রিয়েটিভ ডিজাইন, এইটা অ্যাড করবেন। তো এই মনে করেন যে 7টা স্কিল যদি থাকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, পিপিসি অ্যাড, আর ইমেল মার্কেটিং, আপনার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ব্র্যান্ডিং, আর হচ্ছে আপনার হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইন, এই 7-8টা স্কিল যদি আপনি একসাথে দিয়ে একটা এজেন্সি বিল্ড আপ করতে চান, তাহলে এটা হবে হলো ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই লাস্ট 13 মিনিট কনভারসেশনের পরে বা ডিসকাশনের পরে, যে আপনারা আসলে কি ধরনের এজেন্সি বিল্ড আপ করতে ইন্সপায়ার হয়েছেন বা মোটিভেট হয়েছেন, সেটা যদি আমাকে বলেন। আমি তো এক্সপ্লেন করলাম প্রত্যেকটা জিনিস, টাইপ অফ এজেন্সি, মানে ডিফারেন্ট টাইপ অফ মার্কেটিং এজেন্সি সম্পর্কে। ওকে, আমি যতটুক মানে আমার ইন্সপিরেশন যেটা, মানে ওইটা হচ্ছে যে মানে বাইরের দেশে যারা লোকাল বিজনেস ওনার, হ্যাঁ, মানে ওদের আমি চাইতেছি যে গুগল ম্যাপে র্যাঙ্ক হোক, আর ওই যে লিড গুলা হবে পিপিসি থ্রুতে বা এসইও থ্রুতে, আমি ওই লিড গুলা আর কি ওয়েবসাইটে স্টোর করে, হ্যাঁ, মানে ইমেল মার্কেটিং বলেন বা রিটার্গেটিং বলেন, ওই ওয়েবসাইটটা ওদেরকে মানে তৈরি করে দিতে চাইতেছি লোকাল বিজনেস ওনারদের জন্য, আর ওদের মানে লিড জানা দিতে চাইতেছি বিজনেস। আর ভাই এখানে আমার একটা কথা, মানে আমি যেহেতু ছিলাম না এতক্ষণ ধরে, তো মাত্র আসলাম, এখানে মেইন একটা চ্যালেঞ্জেস যেটা মানে আমরা ফেস করতেছি, বা এটা ইন ফিউচার আমরা এই জিনিসটা নিয়ে একটু প্রবলেমে আছি, সেটা হচ্ছে যে আমরা আমাদের আউটরিচার্স কেমনে পাবো, হ্যাঁ, এই টিমটা কিভাবে পাবো। যেমন ফর এক্সাম্পল কিরকম, যে যেমন আপনি কি একে টেকনোলজিকে চিনেন? হ্যাঁ, তো ও কথা হচ্ছে কি, ও কিন্তু ওনারা একটা কথা বলে যে ওনারা হচ্ছে কোর্স শিখায়, ওই কোর্সের থ্রুতে হচ্ছে যে স্টুডেন্ট গুলা পাইতেছে ওদের এজ এ আউটরিচার রাখতেছে, রাইট? এন্ড পুরো জিনিসটা হচ্ছে একটা আরওআই স্টাইলে, মানে ওরা এনে দিতেছে, দেন ওরা একটা কমিশন পাইতেছে, এন্ড দেন হচ্ছে মানে ওরা ওই ডিল গুলা ক্লোজ করতেছে, রাইট? এখন কথা হচ্ছে যে আমাদের মেইন যে জিনিসটা কি ভাই, যে আমরা হচ্ছে এই যে আউটরিচার্স কেমনে পাবো, টিমটা কিভাবে সাজাইতে পারি, এন্ড হইতেছে আপনার মানে এই জিনিসটা না আমরা কিভাবে
মানে ফ্রম দ্য বিগিনিং যে আমরা একটা আরওয়াই স্টাইলে করতে পারি। হ্যাঁ, যেমন হচ্ছে একটা টিম থাকলো বা একটা টিম আমরা সাজাইতে পারলাম যারা হচ্ছে ডিল ক্লোজের পর ওরা ওদের পেমেন্টটা পাইতেছে, এরকম সামথিং একটা যাতে সাজাইতে পারি। আপনার কথা আমি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে আপনি যে প্রশ্নটা এখন করতেছেন এটা হচ্ছে অনেক পরের প্রশ্ন। মানে আমি হচ্ছে আপনাদেরকে একদম স্ক্র্যাচ থেকে একটা আপনাদের সামনে একটা ব্লুপ্রিন্ট রেডি করতেছি, আপনার একটা বিজনেস মডেল। এখন এই যে প্রশ্নটা করলেন এটা হচ্ছে পরে আসতেছে, যে আপনি আগে বুঝেন বিজনেসটা, আপনার বিজনেসের ইনস এন্ড আউট আগে বুঝেন, তারপরে আপনি আউট রিসার্চ কিভাবে ম্যানেজ করবেন বা তাদেরকে আপনি ক্লায়েন্ট, আসলে আপনি এখন পর্যন্ত জানেন না যে ক্লায়েন্ট কিভাবে পাবেন এজেন্সিতে, এটা জানেন? এজেন্সিতে আপনি ক্লায়েন্ট কোথা থেকে পাবেন? হ্যাঁ, এখন মানে আমরা যেটা দেখি অন্যান্য এজেন্সি ওনার্সদের, মানে মোস্ট অফ দ্য টাইম ওরা হচ্ছে বলে যে হইতেছে ইটস অল অ্যাবাউট যে একটা ভলিউম গেম। হ্যাঁ, যে একটা এজেন্সি আপনার 10,000 ইমেল পাঠাইতেছে, কোন এজেন্সি 5,000 ইমেল পাঠাইতেছে, বা ওদের হচ্ছে আউটরিচ, কোন এজেন্সির 1,000 আউটরিচার, কোন এজেন্সির 500 আউটরিচার, বাট সেই প্রসেসের থ্রুতে যেতেছে, বাট ওদের টেমপ্লেট গুলা চেঞ্জ করে 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 যাইতেছে। মানে আমরা যতটুকু আর কি ওদের সাথে কমিউনিকেশন করে আমাদের অ্যারাউন্ডে যারা আছে যেটা বুঝি, বাকিটা আপনি আপনার আইডিয়া যেটা হচ্ছে আমরা তো আপনি তো আপসেন দেন আমরা আপনার আইডিয়া অবভিয়াসলি আমরা গেইন করব। বিষয় হচ্ছে কি আপনি যেটা মিন করলেন সেটা হচ্ছে যে এজেন্সি গুলো আসলে ইমেল মার্কেটিং এর থ্রুতে আসলে ক্লায়েন্ট অ্যাকোয়ার করে, এটাই তো বলতে চাচ্ছেন? না ভাই, নট অনলি আসলে ইমেল মার্কেটিং, আপনার বাট অলসো যে ওরা হচ্ছে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস গুলো আছে ওগুলাতেও হচ্ছে ওদের মানে ইনভলভ, ওরা মানে ওদের আউটরিচারের সংখ্যা অনেক বেশি। আর ওরা ওরা মানে কাইন্ড অফ যে ওরা অনেক মানে মেসেজ, যে যত বেশি এজেন্সি মেসেজিং করতেছে বা ইমেল পাঠাইতেছে ওদের ক্লায়েন্ট ক্লোজ হইতেছে বা ওদের চান্সেসটা বেশি হয়ে যেতেছে, এরকম দেখতেছি। আমি আপনার সাথে এটা দ্বিমত পোষণ করতেছি। বিষয়টা হচ্ছে কি যে আপনি যেই কনসেপ্ট নিয়ে আসলে এজেন্সি করতে চাচ্ছেন এইভাবে কোনোদিন এজেন্সি চলে না। আমি আপনাকে বিজনেস মডেলটা বোঝাচ্ছি, আপনি আগে বুঝেন, প্রশ্নগুলো পরে করেন, তাহলে আমার মনে হয় বুঝতে আপনার সুবিধা হবে এবং আমার বোঝাইতে সুবিধা হবে। বুঝতে পারছেন? মানে আপনি যে বিষয়গুলো বলতেছেন এটা টোটালি একটা রং কনসেপ্ট, এগুলা দিয়ে কোনোদিন এজেন্সি চলে না। আপনি চাচ্ছেন যে প্রচুর পরিমাণে ইমেল এবং হচ্ছে মেসেজ এগুলা যত বেশি মানুষের কাছে পৌঁছানো যায় তত ক্লায়েন্ট পাবেন, এটা একটা স্প্যামিং। এই যে এটা যেটা করতেছে মানে মানে প্রচুর পরিমাণে হচ্ছে মেইল করা বা প্রচুর পরিমাণে হচ্ছে মেসেজ করা একটা অপরিচিত মানুষকে, এটা এক ধরনের স্প্যামিং। এবং স্প্যামিং কোনোদিন একটা বিজনেস মডেল হতে পারে না, এবং এইটা দিয়ে আসলে কোনোদিন কোনো বিজনেস টিকে থাকে না। এখন আপনি একে টেকনোলজির কথা বললেন, এটা বাংলাদেশের একটা ছোট একটা ইনস্টিটিউট, মানে ওরা হচ্ছে কিছু মানুষজন কাজ করতেছে, এটা কোনো বিশ্বের কোনো একটা মানে আমি আসলে কোন টাইপস এই জিনিসটা বলতেছিলাম যে ওদের টিমের বিষয়টা। হ্যাঁ, বুঝতে পারলাম, ওই পার্সপেক্টিভ, নট ওদের বিজনেস কিরকম ওইটা আসলে আমি সেটাই। আমরা কিন্তু আপনাকে আমরা যে মডেলটা নিয়ে কথা বলতেছি এটা ইন্টারন্যাশনাল লেভেলে। ধরেন ওয়ার্ল্ডে হচ্ছে আপনার ধরেন বড় বড় কিছু এজেন্সি আছে, এই এজেন্সি গুলো আসলে ইনস এন্ড আউট কিভাবে চলতেছে এটা আমি অ্যানালাইসিস করে আপনাকে দেখাচ্ছি যে আসলে বিজনেস কিভাবে, মানে এজেন্সি বিজনেস কিভাবে চলে। এটা নট বাংলাদেশের কোনো মানুষ যারা করতেছে এইগুলা না, আপনি ইউএসএ তে একটা এজেন্সি কেমনে চলতেছে ওইটাকে আমি আপনার সামনে উপস্থাপন করতেছি। বুঝতে পারছেন? তো প্রশ্নটা আমার মনে হয় ওই লেভেল থেকে করলে আপনার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি তো বললাম ভাই আপনি তো আছেন আর কি, এন্ড দেন হচ্ছে আমরা যতটুকু আপনার থেকে নলেজ অ্যাকোয়ার করতে পারি। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে কি যে আমি এতক্ষণ আলোচনা করছিলাম বিভিন্ন টাইপের এজেন্সি নিয়ে। মানে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি করেন ভালো কথা, কিন্তু এই এজেন্সির মধ্যে অনেকগুলো এজেন্সি টাইপ হয়। মানে কেউ স্পেসিফিক এজেন্সি করে, কেউ হচ্ছে ব্রডলি করে। তো কেউ করে শুধুমাত্র এসইও এজেন্সি, কেউ করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, কেউ করে কন্টেন্ট মার্কেটিং এজেন্সি, কেউ করে পেপার ক্লিক এজেন্সি, কেউ করে ইমেল মার্কেটিং এজেন্সি, কেউ করে ফুল ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমার প্রশ্ন হচ্ছে এখন আপনাদের সামনে যে দুইজনকে, সেটা হচ্ছে যে আপনারা আসলে কোন টাইপের, আপনারা ব্রডলি করতে চাচ্ছেন নাকি স্পেসিফিক কোন একটা এজেন্সি করতে চাচ্ছেন, এটা কোনটা করতে চাচ্ছেন? আচ্ছা, ব্রডলি হইলে আমি যে জিনিসটা আমি যদি স্পেসিফিকলি যদি যাই তাহলে আমরা দেখেছি আমাদের ওয়েব ডিজাইনে মানে ডেভেলপমেন্টের এক্সপার্টিস ভালো, হ্যাঁ, মানুষ জানা আছে, বাট আমি এটা দেখতেছি যে এটা রিকারিং না। নর্মালি ব্যবসায়ীরা ওয়েবসাইট মানে কেয়ারও করে না, ওরা কেয়ার করে যে ভাই আমার সেল আনা দরকার। হ্যাঁ, ওয়েবসাইট একটা উসিলা যে দেখো মানে জ্যান্ত উসিলা যে হ্যাঁ সার্ভিসটা প্রোভাইড করতেছি, ওই দেশের মানুষের একটু মানে চোখে ফুটে যে হ্যাঁ কিছু তো দিছে। এখন এরপরে হইতেছে যে মানে ওদের বিজনেসটা গ্রো, কাস্টমার যদি রিকারিং আনতে চাই, মানে একটা
ব্যবসায়ীর সাথে যদি আমি লং টার্ম খেলতে চাই, তখন ভাই আমি দেখলাম যে পিপিসি, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এসইও, এসব আর কি তখন মানে তার ওইটা মানে তখন আমাকে এখন হেল্প করে বোঝা রিকারিং যাচ্ছে দেওয়া। আপনার কনসেপ্ট, আপনার যে কথাবার্তা এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আপনি ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি করতে চাচ্ছেন, যেখানে হ্যাঁ আপনি সব ধরনের সার্ভিস গুলোকে অ্যাড করবেন। এই হচ্ছে জি জি বিষয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা নিশ ফাইনাল করলাম, যেটা সেটা হচ্ছে আমরা ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কথা বলবো, এবং এটা জি আমরা দিব যেখানে আমাদের এসইও থাকবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকবে, কন্টেন্ট মার্কেটিং হুম থাকবে, পিপিসি মানে গুগল অ্যাড থাকবে, ইমেল হুম মার্কেটিং থাকবে, ওয়েব ডেভেলপমেন্ট থাকবে, ব্র্যান্ডিং থাকবে, হুম গ্রাফিক ডিজাইন থাকবে, সব ধরনের সার্ভিস আমরা আমাদের এজেন্সিতে দিব। ঠিক আছে? হুম হ্যাঁ জি হ্যাঁ আচ্ছা, তো এটা ফাইনাল। 2 নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, হাউ টু স্টার্ট এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি স্টার্ট করার জন্য আমরা কিভাবে শুরু করতে পারি? তো হুম প্রথমত যেটা নিয়ে আমরা আসতেছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা কোর্স যদি ধরা হয়, এখানে প্রথমত আছে যে ডেভেলপ এ বিজনেস মডেল। প্রথমত আপনাকে একটা বিজনেস মডেলে যাইতে হবে। অ্যাজ লাইক এটা এখন কিন্তু আপনি আর কোনো নাই, আপনি কি নাই, আপনি কিন্তু ফ্রিল্যান্সার না, প্রস্তুত ফ্রিল্যান্সার না, হুম আপনি কিন্তু ফ্রিল্যান্সার না। তো জি আপনি এখন একটা বিজনেস মডেলে যাবেন, যেটা হলো আপনি বিজনেস করবেন। তো জি সেক্ষেত্রে বিজনেস করার জন্য আপনাকে এখন বিজনেস মডেলে আসতে হবে। তো বিজনেস মডেলে আসার জন্য কি করতে হবে? প্রথমত হুম হচ্ছে আপনাকে একটা বিজনেস আউটলাইন, মডেল আউটলাইন তৈরি করতে হবে, যেখানে আপনি কি এজেন্সি থেকে অফার করবেন, আপনার প্রাইসিং স্ট্রাকচার কি হবে, আপনার টার্গেট মার্কেট কি হবে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। যে আপনি প্রথমত এখন ফাইনাল করছেন যে আপনি ফুল সার্ভিস ডিজিটাল মার্কেটিং এজেন্সি করবেন। এখন বিজনেস মডেলে আসলে আপনাকে প্রথমত যেটা করতে হবে, একটা আউটলাইন, বিজনেস মডেল আউটলাইন তৈরি করতে হবে। এবং এই আউটলাইনে আপনার যেটা থাকবে সেটা হলো আপনার এজেন্সি কি অফার করবে, আপনার এজেন্সির প্রাইসিং স্ট্রাকচার কি হবে, আপনার টার্গেট মার্কেট কি হবে। এই বিষয়গুলো নিয়ে কখনো চিন্তা করছেন? না ভাই তো এখন করছিলাম, বাট যে আমার আমার থেকে মনে হচ্ছে যে এটা ঠিক হয়নি, মানে আচ্ছা সমস্যা কেমন নেই। জানি মানে অপটিমাইজ না। আচ্ছা আমরা কথা বলি। তো আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট স্টেপে আপনাকে ডিফাইন করতে হবে হচ্ছে আপনার ভ্যালু প্রপোজিশন, যে আপনি আসলে কি ভ্যালু দিবেন মার্কেটে। তো এই হুম ভ্যালু প্রপোজিশন আপনাকে হচ্ছে করতে হবে হচ্ছে বিষয়টা। এখন আপনাকে যেটা করতে হবে প্রথমত হচ্ছে আপনি কি এক্সপার্টিস আছে আপনার, এইটাকে আগে ডিফাইন করেন, আপনার এক্সপার্টিসটা কিসে আছে। এই এক্সপার্টিসটা থাকার পর আপনাকে যেটা করতে হবে, আপনার যেই কাস্টমার আছে, কাস্টমারের যে স্পেসিফিক পেইন পয়েন্ট আছে, এটাকে অ্যাড্রেস করেন। অ্যাড্রেস করার পর আপনার অফারটা তাদের কাছে অ্যাপ্রোচ করেন। তো এইটা হবে হচ্ছে আপনার বিজনেসের হচ্ছে প্রথম স্টেপ, যে আপনার এক্সপার্টিস কি আছে এবং এই স্পেসিফিক এক্সপার্টিসের উপরে আপনার যে অডিয়েন্স, যে মার্কেটটা আপনি ধরতে চাচ্ছেন, তাদের আসলে স্পেসিফিক পেইন পয়েন্ট কি, এবং এই পেইন পয়েন্টে আপনি হচ্ছে কিভাবে তাদেরকে হেল্প করতে পারেন, আপনার অফারটা তাদের কাছে অ্যাপ্রোচ করা। তো এটা দিয়ে হচ্ছে আপনাকে শুরু করতে হবে। তার মানে হচ্ছে আপনাকে হচ্ছে অফার ক্রিয়েট করতে হবে, আপনার ক্লায়েন্টের প্রবলেমের উপরে বেসিস করে সলিউশন তৈরি করতে হবে। মানে সলিউশন বলতে আপনি হয়তো গ্রাফিক ডিজাইন দিবেন, হয়তো আপনি এসইও করবেন। এই এসইও কেন লাগবে আপনি জানেন, আপনার ক্লায়েন্টের পেইন পয়েন্ট জানেন এবং ওইটার জন্য অফার দিচ্ছেন। তো এই অফারটা তৈরি করা, আপনাকে আগে এক্সপার্টিসটা দেখে, আপনার ক্লায়েন্টের পেইন পয়েন্ট দেখে, স্পেসিফিক পেইন পয়েন্ট দেখে ওইখানে আপনার অফারটাকে থ্রো করা। এটা করলে পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে আপনি তখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে রেভিনিউ জেনারেট করতে পারবেন। যেহেতু আপনি অনেকগুলো সার্ভিস দিবেন, তখন আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি করতে পারেন। এখন প্রথমত যেটা আসে বিজনেস মডেলে, প্রথমেই বলছি হচ্ছে আপনার অফার। তো অফারটা তো আপনি বুঝলেন যে আপনার যে এক্সপার্টিস আছে বা আপনি যে সার্ভিস দিতে চাচ্ছেন, সেই সার্ভিসগুলোর কাস্টমার যারা, তাদের পেইন পয়েন্ট গুলোকে আগে অ্যাড্রেস করলেন, তারপরে আপনি অফার বানাই তাদেরকে দিলেন। এটা দিবেন, এটা আমরা কিভাবে করবো বলে শিখবো, আমরা ওইগুলো নিয়ে কথা বলছি না। তো এখন ওইটা হলো দিলেন। 2 নম্বরে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে এখন আমাদের প্রাইসিং স্ট্রাকচার নিয়ে কথা বলতে হবে। এখন প্রাইসিং স্ট্রাকচার সম্পর্কে আপনাদের কেমন নলেজ আছে, আপনারা এজেন্সিতে কিভাবে প্রাইসিং সেট করতে চান, বা বাইরের কাছ থেকে আপনারা প্রাইসিং নিতে চান কিভাবে? ওইটা আমাদের কোনো এখনো মানে নাই, নলেজ নেই। আচ্ছা, প্রাইসিং এর মধ্যে ভাই যেগুলো হয়, প্রথমত হচ্ছে আপনার হচ্ছে 5 ধরনের প্রাইসিং আমরা সেট করতে পারি। 5 ধরনের আপনি যদি চিন্তা করেন, তো 5 টাইপের প্রাইসিং হয়ে থাকে। প্রথমত হচ্ছে আপনার আওয়ারলি রেট এক ধরনের হচ্ছে প্রাইসিং হয়।
তো আওয়ারলি রেট হচ্ছে যেমন হচ্ছে আপনি আপওয়ার্কে যখন দেখবেন কাজ করে মানুষ, তখন হচ্ছে আওয়ারলি আপনি হয়তো ঘন্টা মাফিক কাজ করবেন, যে আপনি 1 ঘন্টা পিপিসি ক্যাম্পেইন রান করবেন, 1 ঘন্টায় আপনি কয় ডলার নেবেন। তো আপনি যখন এজেন্সি নিয়ে কাজ করবেন, আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে ক্লায়েন্টের সাথে কাজ করবেন, আপনার তো একটা বিজনেস মডেল আছে। চিন্তা করেন, আপনি কিন্তু ফ্রিল্যান্সার না, আপনার একটা বিজনেস, এটার একটা মডেল আছে। তো এই আপনার একটা সিস্টেম আছে। এখন এই সিস্টেমে আপনি 5টা পদ্ধতিতে হচ্ছে কি করতে পারেন, আপনি হচ্ছে পেমেন্ট নিতে পারেন, প্রাইসিং করতে পারেন আর কি, পেমেন্ট না প্রাইসিং করতে পারেন। বায়ারকে বলতে পারেন যে আমি এইভাবে তোমার কাছ থেকে প্রাইসিংটা নিব। প্রথমত হচ্ছে আপনি হচ্ছে আওয়ারলি রেটে নিতে পারেন, যে আমাদের কাছে, আমাদের এজেন্সি হায়ার করলে তোমাকে এই কাজের জন্য ঘন্টায় এত ডলার করে দিতে হবে। ধরেন আপনি পিপিসি ক্যাম্পেইন গুগল অ্যাড রান করবেন, তো ঘন্টায় আপনি $100 করে নেবেন। তো পিপিসি ক্যাম্পেইন রান করার জন্য তো অনেক সময় লাগে না, তাই না? এখন এখানে তো আপনার মানে ফিক্সড প্রাইস বা আপনার রিটেইনার বা পারফরমেন্স বেস বা হাইব্রিড ফিস তো দরকার নাই। তো আপনার এখানে হচ্ছে আসবে যেটা আওয়ারলি, যে আপনার হয়তো 2 ঘন্টা লাগবে বা 1 ঘন্টা লাগবে প্রজেক্টটা মানে অপটিমাইজ করে রান করে দেওয়ার জন্য, আপনার আওয়ারলি হয়তো $100 করে দিবে, তো $200 দিলে আপনি রান করে দিবেন। এটা হচ্ছে এক ধরনের হচ্ছে আপনার প্রাইসিং মডেল, বুঝতে পারছেন? 2 নম্বর হচ্ছে ফিক্স মডেল। ফিক্স মডেল হচ্ছে যে আপনি কোন একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন, যেটা হচ্ছে ফিক্স করা থাকবে, বায়ার আগে থেকে জানে যে এই প্রজেক্টের দাম কত, আপনিও জানেন, এর আগে কাজ করছেন, ফিক্স প্রাইসটা বলে দিবেন, সে আপনার ফিক্স প্রাইসে কাজ করবে। যেমন হয়তো আপনি একটা লোগো ডিজাইন করেন $500, যে আমি তোমার কোম্পানির জন্য একটা লোগো ডিজাইন করে দেবো, $500 দিতে হবে। তো সেটা ফিক্স আপনাকে করে দিল, তো আপনি হচ্ছে ফিক্স প্রাইসে কাজ করতে পারেন। এটা হলো এক ধরনের মডেল, আপনার হচ্ছে প্রাইসিং মডেল। আর একটা হলো রিটেইনার মডেল। ধরেন আপনার হচ্ছে সে হচ্ছে কি করতেছে, আপনাকে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করলো, যে তুমি আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব নিবা, আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর। আপনি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করবেন, সোশ্যাল মিডিয়া পোস্ট শিডিউলিং করবেন, পোস্ট করবেন, তারপরে হচ্ছে এঙ্গেজমেন্ট আপনি অ্যানালাইসিস করবেন, রিপোর্ট তৈরি করে দিবেন, অ্যাড রান করবেন। তো এই সোশ্যাল মিডিয়া করবেন। সে বললো যে মান্থলি আপনাকে আমি হচ্ছে $2000 করে দিব, আপনি আমার 1 মাস সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন, মান্থলি আপনাকে হচ্ছে 2000 করে দিব। এটাকে বলা হবে রিটেইনার বেস হচ্ছে আপনার হচ্ছে রিটেইনার আর প্রজেক্ট বেস, এটাই তো না? একদম উপরে ফ্ল্যাট ফি। হ্যাঁ, ফ্ল্যাট ফি। তো ফ্ল্যাট ফি যেটা রিটেইনার বা প্রজেক্ট বেসিসে আপনি হচ্ছে করতে পারেন। তো এইটা হচ্ছে আমার মনে হয় ওইটা সবচেয়ে ভালো প্রাইসিং। মানে আমি স্ট্যাটিস্টিকেও দেখতেছি যে এটা, হ্যাঁ স্ট্যাটিস্টিক দেখতেছেন যে এটা সবচেয়ে বেটার, এবং নিচে লেখাও আছে যে আসলে এটাই সবচেয়ে বেটার একটা স্ট্র্যাটেজি মডেল, আপনার পেমেন্ট মডেল। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন বিষয় হচ্ছে কি, এক এক কোম্পানি হচ্ছে এক এক ধরনের হয় ভাই। সব কোম্পানির সাথে আপনি সব মডেলে কাজ করতে পারবেন না। আপনাকে ফ্লেক্সিবল থাকতে হবে, আপনাকে সব ধরনের অপরচুনিটি অফার করতে হবে, নাহলে অনেক কোম্পানি আপনার সাথে কাজ করবে না। তো সেই ক্ষেত্রে হচ্ছে ফ্ল্যাট ফিস যেটা সেটা হচ্ছে রিটেইনার অর প্রজেক্ট বেসিস, যে আপনি হচ্ছে মান্থলি আমাকে টাকা দিবেন। এটা আর হয় কি, অনেক কোম্পানি আসলে জানে না যে, মনে করেন যে সে আসলে আপনার কাছে কতটুকু বেনিফিটেড হবে। তো এই ক্ষেত্রে সে আসলে আপনাকে প্রজেক্ট বেসিক টাকা দিতে পারবে না। এটা কিন্তু ফাইবার আপওয়ার্ক না যে সে নিজে আইছে, আপনি গেছেন এবং সে আসছে হয়তো। তো আপনার হয়তো পিপিসি ক্যাম্পেইন রান করবেন গুগল অ্যাড, আর গুগল অ্যাড এর জন্য আপনাকে কয় টাকা দিবে? 1 মাসের জন্য, 1 মাসে গুগল অ্যাড রান করবে, কয় টাকা দিবে আপনাকে? তখন কিন্তু আপনি আওয়ারলিতে যাবেন, যে আপনি হচ্ছে আপনার জন্য আমি গুগল অ্যাডে 1 মাসে যত ঘন্টা কাজ করবো, আপনি আমাকে আওয়ারলি $100 করে দিয়েন, বুঝছেন? তখন আপনাকে আওয়ারলি রেটে কাজ করতে হবে। আবার যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছেন, তখন আপনি দিলেন, বা আপনি যখন লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছেন বা এসইও নিয়ে কাজ করতেছেন, তখন আমি ফিক্স নিয়ে কাজ করতে পারি, ফিক্স প্রাইস, যে আমি তোমাকে হচ্ছে এই কাজটা করে দিব, এই পার্টিকুলার কাজটা করে দিব, ফিক্স প্রাইস এটা আমাকে দিতে হবে, এই লোগোটা বানাই দিলে আমাকে $500 দিতে হবে, বুঝতে পারছেন? তো এক এক কোম্পানির জন্য এক একের মধ্যে হবে। এমন না যে রিটেইনার বা প্রজেক্ট বেসে এটা বেশি ভালো, এটা সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বিষয়টা এরকম হবে না। আচ্ছা, তারপরে আছে হলো পারফরমেন্স বেস। পারফরমেন্স বেস এক ধরনের হচ্ছে আপনার প্রাইসিং হয়, এটা দেখতে পাচ্ছেন যে পারফরমেন্স বেস প্রাইসিং। এটা হচ্ছে যে আপনার হয়তো ক্লায়েন্ট বললো যে, এটা নিয়ে অনেক ক্লায়েন্টকে কনভিন্স করা যায় সহজে। ক্লায়েন্ট বললো কি যে, তুমি হচ্ছে আমার জন্য ফেসবুকে লিড অ্যাড দাও, বা হচ্ছে গুগলে পিপিসি তে লিড অ্যাড দাও, তো আমি হচ্ছে তোমাকে বাজেট দিব, ঠিক আছে, এবং আমার যত লিড আসবে অথবা সেল কনভারসেশন হবে, তোমার প্রতি সেল থেকে আমি তোমাকে কমিশন দিব। মানে যত ভালো পারফরমেন্স এনে দিতে পারবা, পারফরমেন্স বেসিসে আমি তোমাকে হচ্ছে দিব। তুমি যদি আমাকে 100 লিড এনে দিতে পারো, তো প্রতি লিডে আমি তোমাকে $5 করে দিব, তো তুমি $500 পাবা। তো এরকম পারফরমেন্স, তুমি আমার অ্যাডে যত ভালো পারফরমেন্স দেখাইতে পারবা, ফেসবুক অ্যাড অথবা গুগল অ্যাড যত পারফরমেন্স দেখাইতে পারবা, তত হচ্ছে আমি পারফরমেন্স বেসে হচ্ছে দিব। আর কমিশন হচ্ছে যেমন রিয়েল এস্টেট কোম্পানি করে, যে তুমি আমার বাড়ি
সেল করে দিতে পারলে তোমাকে আমি 10% দিয়ে দেবো। এরকম তো মনে করেন যে কমিশন বেসিস হইতে পারে, পারফরমেন্স বেসিস হইতে পারে, ফ্ল্যাট ফিস হইতে পারে, আওয়ারলি রেট হইতে পারে, তো ফিক্স হইতে পারে। এরকম বিভিন্ন ধরনের হচ্ছে আপনাকে কি করতে হবে, স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। আপনি হচ্ছে পেমেন্ট মডেলটা আপনি কিভাবে নেবেন, প্রাইসিং মডেলটা আপনার কোম্পানিতে কি কি আছে। তো এটা কিন্তু আপনি ফ্রিল্যান্সারের মতো করে নিলে হবে না, আপনাকে এজেন্সি হিসেবে চিন্তা করতে হচ্ছে। আরেকটা মডেল আছে যেটার নাম হলো আপনার হাইব্রিড মডেল। হাইব্রিড মডেলটা হচ্ছে একটু ভালো, সেটা হচ্ছে যে আপনি সবকিছু কম্বাইন করতে পারেন। যে যেমন ধরেন একটা ক্লায়েন্ট আপনাকে 3-4টা কাজ দিছে, তো সে হয়তো আপনাকে এসইওর কাজ দিছে, তো আপনি বললেন আপনার আমি এসইও তে টেকনিক্যাল প্রবলেম গুলো সলভ করে দিব, আপনি আমাকে $500 দিবেন। আর আমি হচ্ছে আপনাকে হচ্ছে একটা গুগল অ্যাড দিয়ে দিব। তো গুগল অ্যাড এর জন্য আপনাকে মাসে আমার যে কয় ঘন্টা কাজ করা লাগবে আপনি আওয়ারলি আমাকে দিবেন। আর আমার হচ্ছে আমি যে আপনাকে লিড এনে দেবো প্রতি, আমি পারফরমেন্সের উপর বেসিস করে আপনি আমাকে ওই ইটা দিবেন, পারফরমেন্স বেসিস প্রাইসিংটা দিবেন। তো আপনি একটা কোম্পানির সাথে আপনি 3-4টা কাজ নিয়ে যখন একসাথে কাজ করতে দেন, এক একটা কাজে আপনি এক এক ধরনের প্রাইসিং মডেলে কাজ করতে পারেন। কিন্তু তো আপনার কিন্তু জানা থাকতে হবে যে আসলে কত ধরনের মডেল হতে পারে প্রাইসিং এর। শুধুমাত্র যাই যদি বলেন যে আমি মানে মাসিক বেতন খালি নিব, এটা কিন্তু কোম্পানি আপনার সাথে এগ্রি হবে না, কারণ কোম্পানি কিন্তু এইভাবে কাজ করে অভ্যস্ত না। কোম্পানি কিন্তু ইন্টারন্যাশনালি আপনাকে এইভাবে কাজ করে না আসলে। তো আপনাকে এই ধরনের একটা বিজনেস মডেল আসতে হবে, বুঝতে পারছেন? তো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম হচ্ছে বিজনেস মডেলে, যে আমরা প্রথমত হচ্ছে আমরা কি অফার করব সেটা আগে ডিফাইন করবো। আমার এক্সপার্টিস কি আছে, মানে আমি কি কি সার্ভিস দিব, এবং আমার টার্গেট মার্কেট কি, এবং তাদের পেইন পয়েন্ট কি, আমি কি সমাধান করতে পারবো, সেই অফারটাকে বানাবো। তারপরে একটা প্রাইসিং স্ট্রাকচার তৈরি করবো। আমরা 5-6টা স্ট্রাকচার দেখলাম, তারপরে হলো আমার টার্গেট মার্কেট আমি খোঁজা শুরু করবো। তো এইভাবে যদি আমি আসলে কাজ করি, তাহলে আমাকে প্রথমত আমি একটা বিজনেস মডেল দাঁড় করে ফেললাম, বুঝতে পারছেন? তো আমরা একটা এজেন্সি তৈরি করার জন্য প্রথমত আমাদের যেটা থাকতে হয় সেটা হলো আমাদের একটা ডেভেলপে বিজনেস মডেল। এটা আমাকে তৈরি করতে হচ্ছে, যেখানে আমরা 3টা পার্ট নিয়ে কিন্তু কথা বলছি। মনে আছে কি কি 3টা পার্ট? আমার শুধু মনে আছে যে মানে এজেন্সি কোন ধরনের হবে, প্রাইসিং মডেলটা হবে না, প্রাইসিং মডেল মানে বিজনেস মডেলের মধ্যে থাকতেছে প্রাইসিং স্ট্রাকচার, আপনার হচ্ছে কি অফার করতেছেন, আর হচ্ছে আপনার টার্গেট মার্কেট কারা। ও আচ্ছা, টার্গেট মার্কেট কারা। হ্যাঁ, এটা তো এটা যখন আপনি জানতে পারতেছেন, তারপরে যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন আপনি আস্তে আস্তে হচ্ছে আগাবেন। সেটা হচ্ছে আপনাকে হচ্ছে প্ল্যানিং করতে হবে, যে আপনি এই যে বিজনেস মডেলে আছেন, বিজনেস মডেলে কিন্তু আরো কিছু জিনিস থাকবে, যেমন আপনার শর্ট টার্ম গোল কি, আপনার লং টার্ম গোল কি, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এই বিজনেসে আপনি যত বিজনেস করতেছেন, আপনার একটা শর্ট টার্ম গোল থাকতে হবে, একটা লং টার্ম গোল থাকতে হবে। তো আপনি এখন হয়তো নেক্সট 3 মাসে আপনি কয় ডলার ইনকাম করতে চান, এটার জন্য আপনাকে একটা প্ল্যান রোড ম্যাপ তৈরি করতে হবে। আবার আপনি 3 বছরের মধ্যে আপনি কি করতে চান, এটারও কিন্তু একটা প্ল্যান আপনাকে এখনই করতে হবে। তো এটা করতে হবে। 2 নম্বরে আপনাকে যেটা বিজনেস মডেলের মধ্যে আনতে হবে সেটা হচ্ছে আপনাকে হায়ারিং প্ল্যান করতে হবে, যে আপনাকে কিছু দক্ষ জনশক্তি নিয়োগ দিতে হবে। আপনি কিন্তু একা সবকিছু করতে পারবেন না, আর বিজনেস কিন্তু ভাই একা কেউ করে না। আপনি কোনো বিশ্বের কোনো বিজনেস দেখছেন যে বিজনেসম্যান সবকিছু হ্যান্ডেল করতেছে? না। বিজনেস কাকে বলে? বিজনেস হচ্ছে আমি কাজ করব না, আমি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করে সাইডে দিব, ওই সিস্টেমে মানুষ কাজ করবে, এমপ্লয়ি নিয়োগ হবে, এমপ্লয়ি ছাঁটাই হবে, সিস্টেম কিন্তু রয়ে যাবে, আর আমি কিন্তু কাজ করব না, সিস্টেমে কাজ করাবে। এবং ওই যে বলে না যে মনে করেন যে সরকার পরিবর্তন হবে, মানে মনে করেন যে নীতি পরিবর্তন যদি না হয় তাহলে সরকার পরিবর্তন করে কিন্তু কোনো লাভ নাই, কারণ যে সরকারি আসবে ওই নীতি দিয়ে আবার দুর্নীতি করবে। তো আপনাকে বিজনেস করতে হলে আপনাকে একটা হচ্ছে নীতি তৈরি করে দিতে হবে, একটা সিস্টেম তৈরি করে দিতে হবে। ওই সিস্টেমে আজকে এক এমপ্লয়ি আছে, সে থাকবে না, সে ছাঁটাই হয়ে গেছে, আরেকজন আসবে, সে ওই সিস্টেমে কাজ করবে। আপনি কিন্তু যাই কাজ করবেন না, আপনি হচ্ছে মালিক, আপনি দেখাশোনা করবেন। ম্যানেজারের কাছ থেকে আপনি ডাটা নিবেন, লাভ লসের হিসাব নিবেন। ম্যানেজার আবার হচ্ছে ওই মানে কোয়ালিটি কন্ট্রোলার কাজ করাবে, আবার যারা প্রোডাকশন আছে তারা প্রোডাকশন করবে, যারা মনে করেন মার্কেটিং আছে তারা মার্কেটিং করবে, যারা সেলস আছে তারা সেলস করবে। এটা কিন্তু বিজনেস মডেল। আপনি কিন্তু আসলে এখানে সবকিছু করতে যাবেন না, এবং করতে গেলে আপনি পারবেনও না, এটা বিজনেসও না। আপনি কিন্তু এজেন্সি করতেছেন, এজেন্সি কিন্তু এক ধরনের বিজনেস, এটা ফ্রিল্যান্সিং না, মনে রাখবেন। তো আপনাকে মনে করি যেটা করতে হবে সেটা হলো হায়ারিং প্ল্যান রাখতে হবে, স্কেলিং। আপনি বিজনেসটাকে স্কেল করবেন কতটুকু, স্কেলিং এর একটা কিন্তু মেন্টালিটি রাখতে হবে। আপনার অপারেশনটা কিভাবে চলবে, এই অপারেশন একটা ম্যানুয়াল থাকবে, আপনার একটা অপারেশন ম্যানুয়াল থাকবে, যেটা দেখে হচ্ছে আপনার এমপ্লয়িরা কাজ করবে। আপনি কিন্তু প্রতিদিন চাই যে বলবেন না যে এটা করো,
একটা অপারেশন ম্যানুয়াল রেডি করবেন যেটা আপনাকে রিপ্রেজেন্ট করে এবং আপনার বিজনেস অটোমেশনে চলবে, যেটা প্রত্যেকটা কোম্পানির কিন্তু আছে ম্যানুয়াল গাইডলাইন, প্রত্যেকটা যন্ত্রের কিন্তু একটা ম্যানুয়াল আছে যেটা কিভাবে চলে। তো এই বিজনেসটা কিন্তু অটোমেশন আপনাকে চালাইতে হলে এরকম একটা অপারেশন ম্যানুয়াল তৈরি করতে হবে এবং আরো এক্সপ্লোরিং করতে হবে কি কি নিউ সার্ভিস অ্যাড করা যায়। যেমন বর্তমানে কিন্তু এআই কিন্তু অনেক অ্যাডভান্স চলে আসছে, এআই। তো এআই আপনি কিন্তু আপনার এজেন্সিতে এআই ইন্টিগ্রেট করতে পারেন, যে আপনি আপনার কোম্পানিতে এআই সার্ভিসটা দিবেন। হয়তো আপনার কোম্পানিতে যারা সার্ভিস নেয় তাদেরকে আপনি কি সার্ভিস দিলেন, যেমন হচ্ছে আপনি এআই চ্যাটবট তৈরি করে দিবেন, এআই চ্যাটবট, বা আপনি এআই দিয়ে লিড জেনারেশন করবেন, বা এআই দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এআই দিয়ে আপনি মার্কেটিং করবেন। এই ধরনের কিন্তু অনেক সফটওয়্যার আছে। এখন আপনার কোম্পানিতে আপনি এগুলো কিন্তু ইন্টিগ্রেট করে আপনার সার্ভিসকে আরো ইনহ্যান্স করতে পারেন, আপনার ক্লায়েন্টকে আরো দিতে পারেন। বুঝতে পারছেন? তো এইটা হলো প্রথম ধাপ, যে ডেভেলপ এ বিজনেস মডেল। এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট নিয়ে আমি কথা বললাম, আপনার কাছে রেকর্ডটা থাকবে, একটু চিন্তা ভাবনা করবেন, দেখবেন এবং ভাববেন। বুঝতে পারছেন? আচ্ছা, 2 নম্বরে যে জিনিসটা আমাদের থাকতেছে আইডেন্টিফাই ইওর আইডিয়াল ক্লায়েন্ট। এখানে আপনাকে সেটা করতে হবে যে আপনার আইডিয়াল ক্লায়েন্ট আসলে কারা। আপনি যে একটা এজেন্সি শুরু করতে যাচ্ছেন, এই এজেন্সিতে আসলে ক্লায়েন্ট কারা আপনার। তো সবাইকে আপনার ক্লায়েন্ট, মানে পৃথিবীতে যত কোম্পানি আছে সব কোম্পানি কি সার্ভিস দিবেন? আপনি কি পারবেন সব কোম্পানিকে সার্ভিস দেওয়া? এটা আপনার এফোর্টের মধ্যে আছে? তো আপনাকে এখন যেটা করতে হবে আইডেন্টিফাই ইওর আইডিয়াল কাস্টমার, যে আপনার আইডিয়াল কাস্টমার আসলে কারা, এইটা আপনাকে এখন খুঁজে বের করতে হবে। এটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনি আসলে বিজনেসে আগাইতে পারবেন না। কারণ আপনি যদি টার্গেট অডিয়েন্সকে খুঁজে বের করতে পারেন তাহলে তার পেইন পয়েন্ট বুঝতে পারবেন, যে তার প্রবলেম কোথায়, তার প্রবলেমের একটা সমাধান আপনি তৈরি করে অফার করতে পারবেন এবং তাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন। তো আপনাকে হচ্ছে আইডিয়াল কাস্টমার খুঁজে বের করতে হবে। এগুলো কিন্তু আমি শেখাবো, এটা একটা কোর্স মডিউল বলতে পারেন। এখন আমরা এগুলো হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল হচ্ছে শেখাবো কোর্সে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আপনাকে হচ্ছে এরকম আইডিয়াল কাস্টমার খুঁজে বের করা এবং তাদের জন্য আপনি ইউনিক ভ্যালু প্রপোজিশন বের করবেন, কি দিলে তারা আসলে অ্যাট্রাক্ট হচ্ছে, এটা আপনাকে খুঁজে বের করতে হচ্ছে। তো আসলে আইডিয়াল কাস্টমার ক্লায়েন্টের মধ্যে কি থাকতে পারে যদি আমি এক্সাম্পল দেই, যেমন ধরেন হইতে পারে হচ্ছে আপনার সাস কোম্পানিগুলো, সাস তো চিনেন, যে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যেটা আসলে আপনার আছে, এই কোম্পানিগুলো কি আপনার কাস্টমার, নাকি আপনার হচ্ছে কাস্টমার হচ্ছে আপনার স্টার্টআপ কোম্পানিগুলো কি আপনার কাস্টমার, নাকি আপনার ডেন্টিস্ট আপনার কাস্টমার, না ফাইন্যান্স কোম্পানিগুলো আপনার কাস্টমার? কোন কোম্পানিগুলো আপনার কাস্টমার, কারা আপনার কাস্টমার? স্টার্টআপ কোম্পানি। হ্যাঁ, এইটাকে আপনাকে ডিফাইন করতে হবে যে আপনার আইডিয়াল কাস্টমার ক্লায়েন্ট কারা আসলে। এটা না করতে পারলে আপনি তাদের পেইন পয়েন্ট কিভাবে খুঁজবেন? আপনি জানেন না আপনার কাস্টমার কারা, তাহলে তার পেইন পয়েন্ট খোঁজার কোনো প্রশ্ন আসে না। তো প্রথমত হচ্ছে আইডিয়াল কাস্টমার খুঁজে তারপরে তার পেইন পয়েন্ট, মানে তার ব্যথার পয়েন্ট, তার সমস্যা কোথায়, তার কি লাগবে, তো ওইটা খুঁজে বের করতে হবে। তারপরে ওই অফারটা আমাকে দিতে হবে, তাহলে সে নিবে। বুঝতে পারছেন? তো 2 নম্বরে হচ্ছে আমাদের এইটা করতে হবে। তারপরে যেটা করতে হবে সেটা হলো এস্টিমেট ইওর স্টার্টআপ কস্ট। এইটা ভাই আপনারা হয়তো এখন যাই বলবেন যে ভাই এইটা তো মজার, মানে কঠিন হয়ে গেল। আপনাকে এখন যেটা করতে হবে ভাই, এস্টিমেটিং ইওর স্টার্টআপ কস্ট। আপনি যখন একটা এজেন্সি শুরু করতে যাবেন ভাই, তখন আপনার কিন্তু স্টার্টআপের জন্য একটা কস্ট লাগবে। কারণ কথা হচ্ছে এই বাজেটটা কি আপনাদের আছে? নাই। তাইলে কি আপনি করতেছেন? চিন্তা তো করতেছেন এজেন্সি করবেন, এটা তো একটা বিজনেস ভাই। বিজনেসে যে ইনভেস্টমেন্ট লাগে এটা তো জানেন, বিজনেসে বিনিয়োগ করতে হবে, বিনিয়োগ। এটা তো শূন্য, এটা তো আমি এরকম কোর্স করাচ্ছি না যে আসেন 0 টাকায় বিজনেস করেন, উদ্যোক্তা হন। বাংলাদেশে অনেক কোর্স আছে, 0 টাকায় 0 থেকে আপনি উদ্যোক্তা হন, শুরু করেন, আজই শুরু করেন ভাই। এইরকম বিজনেস হয় না, বিজনেসে বিনিয়োগ লাগে, টাকা পয়সা লাগে। এখন আপনি যখন একটা স্টার্টআপ শুরু করতে যাচ্ছেন এজেন্সি, এই এস্টিমেটিং ইওর স্টার্টআপের একটা কস্ট আছে, খরচ আছে, এই খরচটা তো আপনাকে দিতে হবে। তো এই খরচের জন্য আপনার একটা বাজেট লাগবে। তো এইটা আপনার কি কি লাগবে দেখেন, আমি কিছু আইডিয়া দিই। ডলার গুলো দেখেন না, কারণ এটা বিদেশি। আপনি হচ্ছে সেটিং আপ এ বিজনেস নেম এন্ড কর্পোরেশন। আপনাকে কিন্তু একটা বিজনেসের নাম চুজ করতে হবে এবং একটা কর্পোরেশন, আপনার একটা লাইসেন্স লাগতে পারে। কিন্তু আপনি যখন একটা কাজ করেন বাংলাদেশে, আপনি কি জানেন একটা এজেন্সি দিলে আপনার লাইসেন্স করা লাগবে, একটা ট্রেড লাইসেন্স লাগবে, আপনার একটা টিন সার্টিফিকেট করা লাগবে। হ্যাঁ, এটা জানি ভাই। তো এই বিষয়গুলোর সাথে কিন্তু অনেকগুলো কস্টিং জড়িত আছে, তাই না? তো এই বিষয়গুলো আপনাকে কিন্তু করতে হচ্ছে। তো আপনার একটা বিজনেস নাম লাগতেছে, আপনার বিজনেস লাইসেন্স লাগতে পারে বা এন্ড পারমিট। আপনি বিজনেস করতে পারবেন বাংলাদেশে, যদি আমরা বাংলাদেশি নাগরিক, আমাদের ওই পারমিটটা লাগছে না।
বিদেশে যদি করতে যাইতাম তাহলে পারমিট লাগতো। তো আমাদের কিন্তু বিজনেস লাইসেন্স, ওই ট্রেড লাইসেন্স বলেন আর কি, টিন করতে পারেন। তো আমাদের কিন্তু এটা লাগতেছে। ইন্স্যুরেন্স যদি আপনি করতে চান আপনার বিজনেসের জন্য, হয়তো আপনি করবেন। বিজনেস কার্ড এন্ড ব্রোশিউর তৈরি করতে হবে, এটা হয়তো আপনি অনলাইনে ল্যান্ডিং পেজ তৈরি করবেন। ওয়েবসাইট সেটআপ ভাই খুব এসেনশিয়াল। একটা ওয়েবসাইট কিন্তু আপনার ওয়েল অর্গানাইজ, নর্মাল না, ওয়েল অর্গানাইজ একটা কিন্তু ওয়েবসাইট সেটআপ করতে হবে আপনাকে। কম্পিউটার লাগবে একটা, অবশ্যই এটা আপনাদের আছে। সফটওয়্যার লাগবে, আপনার কিন্তু সফটওয়্যার লাগবে কিছু, যেমন ইমেল মার্কেটিং এর সফটওয়্যার লাগবে, বাইরের সাথে কমিউনিকেট করার জন্য, আপনার কল করার জন্য সফটওয়্যার লাগবে, মানে অনেকগুলো কিন্তু এসেনশিয়াল সফটওয়্যার লাগবে আপনার এজেন্সিতে। সিআরএম লাগবে, আপনার হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট মানে সফটওয়্যার লাগবে, তারপরে হচ্ছে আপনার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার লাগবে, অনেক কিছু লাগতেছে। কিন্তু ট্রেনিং এন্ড সার্টিফিকেশন লাগবে ভাই, আপনার কিন্তু ট্রেনিং লাগবে। এই যেমন আমার কাছ থেকে আপনি, এই যে আমার কাছ থেকে ট্রেনিং নেবেন, টাকা দেওয়া লাগবে না? তো এই ট্রেনিং নেওয়ার জন্য কিন্তু আপনার কিন্তু কস্টিং লাগবে। তার অফিস স্পেস এবং রেন্টাল ডিপোজিট, আপনার একটা যদি ফিজিক্যাল অফিস নিতে যান, অফিসের জন্য কিন্তু আপনাকে টাকা দিতে হচ্ছে। তো এই স্টার্ট আপ শুরু করার জন্য ভাই অনেকগুলো কস্টিং আছে, হয়তো এত ডলার লাগবে না আপনার, কিন্তু এরকমের কিন্তু আপনার কিন্তু একটা কস্টিং আছে। এখন আপনাদের বাজেট কত সেটা বলেন। বাজেট তো আমরা নিজেরাই জানি না, এস্টিমেশন কত লাগবে, আপনি বলেন কত লাগতে পারে। এই দেখেন, আমি আপনাদের কিন্তু আইডিয়া দিলাম কি কি লাগবে, এর বাইরে তেমন কিছু লাগবে না, মোটামুটি। আমি মাত্র আসছি, তো কি বলছিলেন আপনি? কেবল আসছেন? আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আপনার একটা বিজনেস শুরু করতে গেলে বলতেছিল আর কি এই কস্ট গুলো আর কি নাকি লাগবে, বাট এটা বাইরের দেশের আর কি। তো আমাদের এর জন্য হচ্ছে কস্টটা কিরকম আর কি, আমাদের বাজেটটা কিরকম? হ্যাঁ, আপনাদের তো এত ডলার লাগবে না, তাই না? এখানে তো ভয় পাওয়ার কিছু নেই যে ভাই 5-10 হাজার ডলার লাগবে কিনা, সেটাই, এটা লাগতেছে না। কিন্তু বিষয়টা হচ্ছে কি যে এইখানে আপনাদের কি কি লাগবে, যেমন ধরেন একটা বিজনেস নেম লাগবে, এটার জন্য টাকা লাগবে না আপাতত। বিজনেস যদিও ফাইবারে বিজনেস নেমের জন্য অর্ডার দেওয়া যায়, আপনাকে ইউনিক নেম দিবে মানে ফ্রিল্যান্সাররা, টাকা দিলে, বুঝছেন? তো বিজনেসের জন্য টাকা খরচ করতে পারেন আপনি। তারপরে হচ্ছে লাইসেন্স করার জন্য আমি জানি না কয় টাকা লাগতে পারে আপনাদেরকে, ট্রেড লাইসেন্স করতে মানে টাকা লাগে। আরে বাংলাদেশে ভাই, বাংলাদেশের কথা বলতেছি। বাংলাদেশে আচ্ছা আচ্ছা, একটা পারমিট লাগতেছে না আপাতত বাংলাদেশে। তো আপনার হচ্ছে একটা বিজনেস লাইসেন্স, ট্রেড লাইসেন্স লাগতেছে। ইন্স্যুরেন্স আপাতত আপনারা করবেন না, বিজনেস কার্ড এবং ব্রোশিউর হয়তো বানাবেন, আর ওয়েবসাইট বানাইতে হবে, কম্পিউটার আছে, সফটওয়্যার কিনতে হবে, ট্রেনিং এর কস্ট দিতে হবে। আর আপনারা কি নিবেন, অফিস নিবেন কোন না? আচ্ছা, আমরা রিমোট যে এমপ্লয়ি হায়ার করতে দিচ্ছি। আচ্ছা, তাহলে তো অফিস লাগতেছে না। তাহলে আপনাদের খরচ কিন্তু খুবই কম লাগতেছে। কি কি? ট্রেনিং এর একটা খরচ, সফটওয়্যার কেনার খরচ, কম্পিউটার আছে, ওয়েবসাইটের একটা খরচ, আর বিজনেস কার্ড বা ব্রোশিউরের একটা খরচ, আর ট্রেড লাইসেন্সের একটা খরচ, মোটামুটি 4-5টা খরচ। আনুমানিক কয় টাকা লাগতে পারে বলেন তো? হ্যাঁ, আমাদের ওয়েবসাইট সেটআপ ওটা, ওয়েবসাইটও আছে, আচ্ছা, নামও আমাদের ডোমেইন আছে। আচ্ছা, তাইলে আপনাদের মোটামুটি লাগতেছে একটা ট্রেড লাইসেন্স করতে হবে, একটা বিজনেস লাইসেন্স নিতে হবে, এটা একটা। আর একটা হচ্ছে আপনার সফটওয়্যার, কিছু সফটওয়্যার কিনতে হবে, 2টা। আর বিজনেস কার্ড আপাতত যেহেতু ফিজিক্যাল করবেন না, বিজনেস কার্ড আপনার লাগতেছে না, তো ব্রোশিউরও লাগতেছে না, কিছু পোস্টার মাস্টার লাগবে অ্যাডমিট দেওয়ার জন্য, ওটা আপাতত করে ফেলবেন। তাহলে আপনার লাগবে কম্পিউটার আছে, সফটওয়্যার, আর হচ্ছে আপনার লাগতেছে হচ্ছে ট্রেনিং কস্টটা। তাহলে শুরু করতে পারতেছেন, আপাতত সবই তো আছে। ঠিক আছে, আপনারা কি চলে গেলেন? না, কারেন্ট তো চলে যায় না। আপনারা কি চলে গেছিলেন নাকি? না না না, আপনি হঠাৎ নেটওয়ার্ক লস হয়ে গেছে। নেটওয়ার্ক লস হয়ে গেছিল। তো এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু অফিস লাগবে না, কম্পিউটার লাগবে না, ওয়েবসাইট লাগবে না, আছে এগুলা, ব্রোশিউর লাগবে না, ইন্স্যুরেন্স লাগবে না, লাইসেন্সের জন্য কিছু টাকা লাগবে, আর সফটওয়্যার কেনার জন্য কিছু টাকা লাগবে, আর ট্রেনিং এর জন্য টাকা লাগবে। তো আপাতত মোটামুটি 50,000 টাকা আমার মনে হয় আপনাদের লাগবে শুরু করার জন্য। আচ্ছা, ওকে। এতটুকু তো আপনারা মনে করতে পারবেন না? হ্যাঁ আপনার ভাই, কিন্তু করবো, সমস্যা নাই ভাই। আচ্ছা, তো আমরা মোটামুটি কিন্তু 2টা পয়েন্ট পেয়ে গেলাম, যে ডেভেলপ এ বিজনেস মডেল, আইডেন্টিফাই আইডিয়াল ক্লায়েন্ট, এস্টিমেট ইওর স্টার্টআপ কস্ট, এটা গেল। সেট আপ ইওর ডিজিটাল প্রেজেন্স,
সেটআপের ডিজিটাল প্রেজেন্সের মধ্যে আপনার কি কি আছে, যেমন ক্রিয়েট এ প্রফেশনাল ওয়েবসাইট। আপনার একটা প্রফেশনাল ওয়েবসাইট লাগবে ভাই। তো আপনাদের ওয়েবসাইটটা কিন্তু ভাই অনেক বেশি প্রফেশনাল হইতে হবে। আপনাদের কেমন ওয়েবসাইট আছে আমি জানি না, কিন্তু আপনার হচ্ছে একটা খুবই ওয়েল অর্গানাইজ একটা ওয়েবসাইট লাগবে। কারণ ওয়েবসাইট দেখে কিন্তু মানুষ আসলে সার্ভিস নিবে কি নিবে না এটা হলো ডিফাইন করে। যেমন ধরেন, অফ ক্লায়েন্ট বিলিভ দ্যাট মোস্ট এজেন্সি ওয়েবসাইট ফেল টু কমিউনিকেট দ্য এজেন্সি ডিফারেন্ট, আর অফ ক্লায়েন্ট ওয়ান্ট টু ওয়েবসাইট টু কুইকলি শো দেম হোয়াট দ্য এজেন্সি ইজ বেস্ট। তো আপনার হচ্ছে একটা ওয়েবসাইটের উপর নির্ভর করে যে কত পার্সেন্ট ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিনবে। তো এটা হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে আপনার মডার্ন এবং আপনার হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ ইউজার এক্সপেরিয়েন্স একটা ডাইনামিক ওয়েবসাইট হইতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, একটু আমি আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি। এটা আমরা আর কি চেঞ্জ করব ইন ফিউচার। একদম যারা টিপিক্যাল এজেন্সি গুলা দেয় ওদের মতো আর কি করার ট্রাই করব, বাট এটা আর কি আমাদের কাস্টমলি আর কি বানানো ছিল। বুঝতে পারছি। তো একটা ভালো একটা এটা কারণ ভাই ওয়েবসাইট কিন্তু আপনাকে সেলসে ইমপ্যাক্ট করতেছে। বুঝতে পারতেছেন? একজন ক্লায়েন্ট এসে যদি দেখে যে সে আপনার কাছে সার্ভিস নিবে কিন্তু আপনি আসলে প্রফেশনাল না, আপনার ওয়েবসাইট দেখি মনে হচ্ছে না যে আপনি প্রফেশনাল, আপনাকে দেখে যদি আপনার নিজের ব্র্যান্ডিং যদি ভালো মনে না হয়, নাহলে আমি আপনার কাছে কি সার্ভিস নিব ভাই? তো আপনাকে ওয়েবসাইটে বানাইতে হবে ওই লেভেলের। তারপরে যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে যে সেট আপ ইউর ডিজিটাল প্রেজেন্সের মধ্যে আরেকটা জিনিস লাগবে, সেটা ইস্টাবলিশ এ সোশ্যাল মিডিয়া প্রেজেন্স। তো আপনাকে ওয়েবসাইটের পাশাপাশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স থাকতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা প্রায়োরিটিতে এজেন্সিতে হচ্ছে টুইটার, ফেসবুক আর লিঙ্কডইন। সবচেয়ে হচ্ছে লিঙ্কডইন আমাদের লিড জেনারেশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করে লিঙ্কডইন, তারপরে ফেসবুক, তারপরে টুইটার। তো আপনাদের এই তিনটা প্ল্যাটফর্ম কি ওয়েল অর্গানাইজ ভাবে সেট আপ করা আছে? আমাদের শুধু লিঙ্কডইন মানে অর্গানাইজ, ফেসবুকে যাইতে চাই। আমাদের টুইটারটা অর্গানাইজ আছে, কিন্তু ফেসবুকটা হচ্ছে একটু আমাদের অর্গানাইজ নাই। এটা মানে আমাদের পার্সোনালটা তো হ্যাঁ এটা তো বাদ দিলাম, বাট আলাদা ভাবে আর কি আমাদের অর্গানাইজ নাই। বাট টুইটারটা আছে, টুইটার এন্ড লিঙ্কডইন। বুঝতে পারছে? তো এইটার উপর ডিপেন্ড করবে আপনাকে। মানে এখন অর্গানাইজ বলতে একটা হলো অপটিমাইজেশন, একটা হলো আপনার প্রোফাইল গুলো অপটিমাইজ করা, আর একটা হলো কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্যালেন্ডার। আপনি প্রতিনিয়ত আপনার টার্গেট অডিয়েন্সের পেইন পয়েন্টে আপনি কি কন্টেন্ট পোস্ট করতেছেন, কতটুকু এঙ্গেজমেন্ট ধরে রাখতে পারতেছেন, এইটা হচ্ছে আপনার বিজনেসের লিড জেনারেটর হেল্প করবে। এটা আমরা আজকে একটা ওভারভিউ দিচ্ছি কি কি লাগবে। আমরা কোর্সে কিন্তু কোনো ম্যাটেরিয়াল শেয়ার করতেছি না, আমরা কিন্তু কোর্স করতেছি না ভাই। এখানে আমরা কি কি লাগবে আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার টুইটার, ফেসবুক, লিঙ্কডইন লাগবে, যেটা আপনার বিজনেসের ক্লায়েন্ট আনবে। তো এইটা হচ্ছে আপনাদের কিন্তু লাগতেছে। আচ্ছা, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার বিল্ড ইউর ক্লায়েন্ট বেস। এখন আসতেছে কি আমাদের মোটামুটি ডেভেলপে বিজনেস মডেল রেডি, আইডেন্টিফাই আমার ক্লায়েন্ট, আপনার আইডেন্টিফাই ইউর আইডিয়াল ক্লায়েন্ট রেডি, এস্টিমেট ইউর স্টার্টআপ কস্ট রেডি, সেট আপ ইউর ডিজিটাল প্রেজেন্সের মধ্যে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া রেডি। এখন যেটা আসতেছে সেটা হলো বিল্ড ইউর ক্লায়েন্ট বেস। এখন আমাকে ক্লায়েন্ট বেস তৈরি করতে হবে, যে ক্লায়েন্ট আমি কইতে পাবো। কারণ ক্লায়েন্ট ছাড়া তো আর আমার আসলে ভাই কোনো লাভ হচ্ছে না এজেন্সি দিয়া, মানে কাজই যদি না পাই তাহলে আমার এজেন্সি সাজায় লাভটা আসলে কিসের? তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার নেটওয়ার্কিং, ইমেল মার্কেটিং, ক্রাফট কন্টেন্ট এন্ড অ্যাট্রাক্ট কাস্টমার, কানেক্ট উইথ ক্লায়েন্ট ইউজিং সোশ্যাল মিডিয়া। 4টা পদ্ধতি ব্যবহার করতে পারেন আপনার ক্লায়েন্ট বেস তৈরি করার জন্য। প্রথমত নেটওয়ার্কিং ব্যবহার করতে পারেন, আর একটা হলো ইমেল মার্কেটিং ব্যবহার করতে পারেন, আর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে অ্যাট্রাক্ট করতে পারেন ইনবাউন্ড, আর একটা হচ্ছে আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে আপনি ক্লায়েন্ট গুলাকে অ্যাট্রাক্ট করতে পারেন। এই 4 ভাবে হচ্ছে আপনি হচ্ছে ক্লায়েন্ট গুলাকে অ্যাট্রাক্ট করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনারা যেমন বলতেছিলেন যে ইমেল ইনবাউন্ড হিসেবে ক্লায়েন্ট পাওয়ার জন্য, রাইট? হ্যাঁ, ইনবাউন্ড হিসেবে, আউটবাউন্ড দুইটাই আমি আপনাকে দেখাচ্ছি এখন। সেটা হচ্ছে যে টপ ওয়েস এজেন্সি অ্যাকোয়ার নিউ ক্লায়েন্ট। আপনারা একটু আগে বললেন না যে ভাই ওই যে একে টেকনোলজি হচ্ছে অনেক বেশি টিম বানাইছে, ওদের যারা ট্রেনিং দিচ্ছে ওদের কি ওরা আবার ক্লায়েন্ট হান্টিং করার জন্য ব্যবহার করতেছে। আমরা এত বড় টিম কই পাবো এবং এত বেশি মেসেজ কিভাবে দিব, এত বেশি মেসেজ না দিলে এজেন্সি কিভাবে চলবে, ক্লায়েন্ট কই পাবো? আপনার মানে আপনার আইডিয়া যে পুরোটাই ভুল,
ওরা হচ্ছে আমি ওদেরকে নেগলেক্ট করতেছি না, কিন্তু ওরা হচ্ছে একটা বাচ্চা, আপনি ওদের দেখবেন ওরা কোনো মানে অথরিটি না কিন্তু। তো এখন বিষয়টা হচ্ছে কি যে আপনার, আমি এখন কথা বলতেছি ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যানালিটিক্স নিয়ে আপনি দেখতেছেন। এখন বিষয়টা হচ্ছে কি যে টপ যে এজেন্সি গুলো আছে এই এজেন্সি গুলো আসলে ক্লায়েন্ট পায় কিভাবে? টপ এজেন্সি গুলো ক্লায়েন্ট পাওয়ার হচ্ছে দেখেন কি কি চ্যানেল আছে। লোকাল অ্যাড, এই যে মাত্র 2% আসে লোকাল অ্যাড এর মাধ্যমে। লোকাল অ্যাড বুঝেন? লোকাল অ্যাড মানে হচ্ছে আপনি একদম লোকালি যে অ্যাড গুলো দেন বিভিন্ন জায়গায়, তো এই লোকাল অ্যাড এর মাধ্যমে আসে 2% ক্লায়েন্ট। কোল্ড কল এন্ড ইমেল, ওই যে আপনারা বললেন না যে ইমেল মার্কেটিং করবেন, যত বেশি ইমেল পাঠাইতে পারেন তত ক্লায়েন্ট, যত বেশি সোশ্যাল মিডিয়া দিতে পারেন তত ক্লায়েন্ট। এইটার মাধ্যমে আসলে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল এজেন্সি গুলা, বিশ্বের, বাংলাদেশের এজেন্সি নাই ভালো, বিশ্বের যত বড় বড় এজেন্সি আছে এই এজেন্সি গুলা ক্লায়েন্ট পায় হচ্ছে আপনার কোল্ড কল এবং ইমেলের মাধ্যমে হচ্ছে মাত্র 4%, 100%। বুঝতে পারছেন? আদার্স পায় 5%, আদার বিভিন্ন ফ্যাক্টর দিয়া আদার্স 5%। আউটরিচ মানে সোশ্যাল মিডিয়াতে আউটরিচ করে, মানে ফেসবুকে, ইনস্টাগ্রামে, লিঙ্কডইনে সরাসরি যে ডিএম করে। আপনি বললেন যে অনেক লোক রাখবো যারা হচ্ছে বিভিন্ন জায়গায় মেসেজ করবে, মেসেজ করে যত বেশি মেসেজ তত বেশি ক্লায়েন্ট। এই আউটরিচ করে হচ্ছে 6% ক্লায়েন্ট পায় আপনার 100%-এর মধ্যে আপনার এজেন্সি গুলা। আর এই জন্যই দেখবেন যে বাংলাদেশে ফ্রিল্যান্সাররা ক্লায়েন্ট পায় না ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্স করে, কারণ ভাই ওই যে যা শিখি তাহলে হচ্ছে ওই যে ওইগুলা মানে এই আউটরিচ আর কোল্ড কল এবং ইমেল, তার মানে 10%, 100%-এর মধ্যে 10%, 90% আপনি জানেনই না ক্লায়েন্ট হ্যান্ডলিং এর। তাহলে আপনি ক্লায়েন্ট কেমনে পাবেন? আউটরিচ করতেছেন আর হলো কোল্ড কল আর কোল্ড ইমেল করতেছেন, এটা হলো 10%, 4 আর 6 কত 10%, আর আপনি 90% জানেনই না। তারপরে যেটা থাকে ক্লায়েন্ট পায় সেটা হলো সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পায় 8%। এখন বলবেন ভাই আউটরিচ বুঝলাম ইমেল মানে ইনবক্স করা সোশ্যাল মিডিয়াতে, টুইটারে, লিঙ্কডইনে আর হচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া মানে কি? এটা একটা স্ট্র্যাটেজি, এটা নিয়ে আমি কথা বলবো। এই স্ট্র্যাটেজি সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিতে অ্যাড না কিন্তু। তো এই সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিতে ক্লায়েন্ট পায় হচ্ছে আপনি এজেন্সি গুলো হলো 8%। আর ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট মানে ফেসবুক অ্যাড, তারপরে হচ্ছে আপনার গুগল অ্যাড, এইগুলোর মাধ্যমে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে আসলে পায় হচ্ছে আপনার 14% ক্লায়েন্ট। তার মানে অ্যাড দিয়েও কিন্তু ক্লায়েন্ট পাচ্ছে না, কারণ অ্যাডে কিন্তু ভাই মানে ক্লায়েন্ট পাওয়া যায়। আপনি চিন্তা করেন আপনি হচ্ছে একজন ওয়েব ডেভেলপার বা আপনার এজেন্সি থেকে ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিবেন। এখন চিন্তা করেন আপনি একজন কোম্পানির ফাউন্ডার বা সিইও কে কি ফেসবুকে পাবেন অ্যাড দিয়ে? না। তাহলে আপনি অ্যাড দিয়ে কিভাবে বিজনেস করবেন? অ্যাড দিয়ে বিজনেস করা যায় না। তো সেক্ষেত্রে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে গুগল আর ফেসবুক অ্যাড দিয়ে মোটামুটি 14%-14%-এর মতো ক্লায়েন্ট পাওয়া যায় আপনার হচ্ছে এজেন্সিতে। এটা আমি বানাই বলতেছি না, এটা হচ্ছে অ্যানালিটিক্স। তারপরে হচ্ছে আপনার এসইও এন্ড কন্টেন্ট, আপনার ওয়েবসাইটে আপনি ব্লগ তৈরি করে এবং এসইওর মাধ্যমে আপনি র্যাঙ্ক করে ক্লায়েন্ট পাইতে পারেন হলো 16%। তার মানে আপনি যদি অ্যাড দেন আর হলো এসইও করেন তাহলে হচ্ছে আপনি মোটামুটি হচ্ছে 30% ক্লায়েন্ট মেজারমেন্ট করতে পারবেন অ্যাড এবং এসইওর মাধ্যমে। আর সবচাইতে ক্লায়েন্ট বেশি পাওয়া যায় হলো ওয়ার্ড অফ মাউথ, 21%। ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে এগুলো নিয়ে কথা বলবো, আমি বলতেছি আপনাকে যে ক্লায়েন্ট পাওয়ার এগুলা, যে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে ক্লায়েন্ট পাওয়া যায় হলো 21%, আর রেফারেলের মাধ্যমে পাওয়া যায় হলো 24%। তার মানে সর্বোচ্চ ক্লায়েন্ট পাওয়ার সিস্টেম হলো এজেন্সিতে হলো রেফারেল। আপনি চিন্তা করেন বাংলাদেশে যে উকিল আছে এরা ক্লায়েন্ট পায় কিভাবে? ফেসবুকে অ্যাড দিতে দেখছেন কখনো? নাকি এসইও করে দেখছেন? নাকি ইমেল করে, না কোল্ড কল করে, না আউটরিচ করে? ওরা ক্লায়েন্ট পায় কেমন উকিলরা? মানে একটা ক্লায়েন্ট পায় ওইটার থেকে ভালো সার্ভিস পায়, তারপরে ওর ফ্যামিলির 14 গোষ্ঠীর সব সার্ভিস রেফারেল। আপনার ডাক্তাররা কোনোদিন দেখছেন নি অ্যাড দিছে যে আমার কাছে আসেন, তারপরে আউটরিচ করছে, আপনার কল করছে, ইমেল করছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করছে, এসইও করছে, এগুলো দেখছেন? না। রেফারেল এবং ওয়ার্ড অফ মাউথ, এই যে আপনার মনে করেন যে ডেলিভারি হবে। কিন্তু ভাই একটা কাহিনী যে এখানে যদি রেফারেল আর ওয়ার্ড অফ মাউথ এর কথাটা চিন্তা করি তাহলে বাকি গুলার থ্রুতেই তো আমরা এই দুইটা কভার আপ করতে পারতেছি, রাইট? মানে ওগুলা ছাড়া বাকিগুলা ছাড়া তো আবার রেফারেল এন্ড ওয়ার্ড অফ মাউথটা তখন পসিবল না। না এইটা ঠিক না। আপনার বিষয়টা হচ্ছে কি এগুলা প্রত্যেকটা হচ্ছে ইন্ডিভিজুয়াল মার্কেটিং স্ট্র্যাটেজি। রেফারেলের সাথে আপনার এইগুলোর কোনো সম্পর্ক নাই।
ওয়ার্ড অফ মাউথের সাথে আপনার এগুলো সম্পর্ক নাই। ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট করার জন্য এক ধরনের মার্কেটিং করতে হবে, আবার রেফারেল পাওয়ার জন্য হলো আর এক ধরনের মার্কেটিং করতে হবে, লোকাল অ্যাডের জন্য এক ধরনের মার্কেটিং করতে হবে, কোল্ড কল এবং ইমেলের জন্য এক ধরনের ক্যাম্পেইন করতে হবে, আউটরিচের জন্য এক ধরনের ক্যাম্পেইন করতে হবে, সোশ্যাল মিডিয়ার জন্য এক ধরনের ক্যাম্পেইন, ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের জন্য অ্যাড দিতে হবে, এসইওর জন্য এসইও করতে হবে। প্রত্যেকটা আলাদা আলাদা মার্কেটিং স্ট্র্যাটেজি। একটা এমন না যে আমি ওয়ার্ড মানে আউটরিচ কইরা ক্লায়েন্ট পাইছি সে আমার ওয়ার্ড অফ মাউথ করবে, এটা কেউ করবে না, কোনো ক্লায়েন্ট আপনাকে ওইভাবে বেশিরভাগ দিবে না। তো আপনার হচ্ছে প্রত্যেকটা এইগুলো হচ্ছে একটা মার্কেটিং চ্যানেল, যেগুলো আপনাকে আমি হচ্ছে শেখাবো যে প্রত্যেকটা মার্কেটিং চ্যানেল আপনি কিভাবে ধরে মার্কেটিং করলে 100% ক্লায়েন্ট অ্যাকোয়ারের মেথড জানতে পারেন, এবং যেখান থেকে এজেন্সি চলে। এটা কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য না, টপ ওয়ে এজেন্সি অ্যাকোয়ার নিউ ক্লায়েন্ট, এজেন্সি গুলো কিভাবে নতুন ক্লায়েন্ট পায় এইটার হচ্ছে ডেমনস্ট্রেশন হচ্ছে এইটা। তো এখানে কি মানে প্রত্যেকটা কি শেখার লাগবে? প্রত্যেকটাই আমি আপনাকে ট্রেনিং দিব, মানে প্রত্যেকটাই আপনাকে শেখাবো যে প্রত্যেকটা স্ট্র্যাটেজি আপনার বিজনেসের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারেন এবং এজেন্সিতে ক্লায়েন্ট আনতে পারেন। আচ্ছা আচ্ছা, তারপরে যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমাদের যদি আমরা আসি সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং, ইমেল মার্কেটিং, কন্টেন্ট এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া, এই চারটা তোমরা ব্যবহার করে আমাদের ক্লায়েন্ট বেস তৈরি করব। তারপরে যেটা করব সেটা হচ্ছে আমরা হচ্ছে ডেভেলপ দা নেসেসারি স্কিল। আমাদের কিছু স্কিল লাগবে ভাই, নেসেসারি স্কিল। সেটা হচ্ছে কি যে ওয়ার্ক ফর অ্যান এজেন্সি ফার্স্ট। আপনাকে কোন একটা এজেন্সিতে হয়তো আগে কাজ করতে হবে, কাজ না করলে আপনি এজেন্সির ভিতরকার ফাউন্ডেশনটা বুঝবেন না। তো আপনাকে কিছু নেসেসারি স্কিল ডেভেলপমেন্ট করতে হয়। একটা এজেন্সি দিতে হলে কয় না যে রাজনীতি শিখতে হলে একজন সফল রাজনীতিবিদের সাথে ঘুরে ফিরে 10 বছর তারপরে নিজের রাজনীতিতে নামতে হয়, তাইলে রাজনীতিতে আপনি সাকসেস হতে পারবেন। কি হইলো মানে মিট শেষ হয়ে গেছে, 15 মিনিট আছে, আর যাই হোক সমস্যা নেই। তো আপনাকে ওই যে কোনো একটা কাজ শিখতে হলে একটা মেন্টর ধরতে হয়, এবং মেন্টর ধরে ওই জিনিসটা শিখতে হয় লেগে থেকে। তো আপনি এজেন্সি দিলে আপনাকে আগে হলো কোন একটা এজেন্সিতে হলো কাজ করতে হবে। তো আর একটা হলো আপনাকে হয়তো ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে হবে মানে মার্কেটে। তো ফ্রিল্যান্সার হিসেবে আপনারা যেটা করতেছিলেন যে ভাই আমি ফ্রিল্যান্সিং এ কাজ করে রিভিউ তৈরি করতেছি ফাইবারে, তো ওরকম যে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করা অথবা এজেন্সিতে ফার্স্ট কাজ করা, এগুলো করে তারপরে হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট করে তারপরে হলো এজেন্সি দেওয়ার চিন্তা ভাবনা করা উচিত। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা আপনাকে ট্রেনিং দিচ্ছি, আপাতত এই দুইটা জিনিস লাগতেছে না, যেহেতু আমরা আপনাকে পুরো জিনিসটা আমরা এখানে কভার করবো। অন্য কারো কাছে যে এই যে বছর বছর ঘুরে শিখতে হবে না, আপনি ট্রেনিং এর মাধ্যমে এটা অল্প সময় শিখতে পারতেছেন, যেটা আপনি এটা করতে পারতেন। তবে উচিত হচ্ছে একটা এজেন্সিতে কাজ করে অথবা ফ্রিল্যান্সিং করে আপনার এই নেসেসারি কিছু স্কিল ডেভেলপমেন্ট করে নেওয়া। বুঝতে পারছেন? তারপরে যেটা করবেন সেটা হলো ফাইন্ড এ ওয়ে টু স্ট্যান্ড আউট। আপনাকে অন্য কম্পিটিটর যারা আছে আপনার এজেন্সি গুলো আছে ওদের সাথে ইউনিক ভ্যালু প্রফিট ইউএসপি তৈরি করতে হবে, যে ওদের সাথে আপনি আলাদা কি দিবেন, কেন অন্য কোনো এজেন্সি বাদ দিয়ে আপনার কাছ থেকে সার্ভিস নিবে ক্লায়েন্টরা, এরকম আপনাকে একটা ইউনিক ভ্যালু প্রপোজিশন ইউএসপি তৈরি করতে হবে। 2 নম্বরে ইউজ হোয়াইট লেভেল অ্যান্ড আউটসোর্সিং, এটা ব্যবহার করতে হবে। ফোকাস অন গ্রেট কাস্টমার সাপোর্ট, বা এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আপনাকে যদি রেফারেল ক্লায়েন্ট পাইতে হয় তাহলে হচ্ছে আপনাকে ফোকাস করতে হবে একটা গ্রেট কাস্টমার সাপোর্টের উপরে। মানুষ আসলে সার্ভিস নিয়ে যতটা না স্যাটিসফাই হয় তার চেয়ে স্যাটিসফাই হলে কাস্টমার সাপোর্ট। এমনও বলে যে হয়তো ওনারা আমাকে উপকার করতে পারে না, কিন্তু ওনাদের ব্যবহারটা অনেক ভালো ছিল, মানে ওনারা আমাদের কাছ থেকে ওনার কাছে সার্ভিস নিচ্ছি, হয়তো আমার বিজনেসে তেমন কোনো সিগনিফিকেন্ট আমি কোনো ডেভেলপমেন্ট পাইনি, কিন্তু ওনাদের ব্যবহার ভালো। তো আপনাকে হচ্ছে যেটা করতে হবে কাস্টমার সাপোর্টটা গ্রেট রাখতে হবে। প্ল্যান টু স্কেল ফ্রম দা স্টার্ট তো আপনি এখন করবেন, প্ল্যান রাখতে হবে যে এটা স্কেল করবেন, বড় লেভেলে নিয়ে যাবেন। আপনি চাবেন বাংলাদেশের মধ্যে একটা টপ এজেন্সি আপনি তৈরি করবেন, বা ওয়ার্ল্ড এর মধ্যে আপনি 10 নম্বরের মধ্যে থাকার ট্রাই করবেন, এরকম একটা প্ল্যান থাকতে হবে শুরুর সময়। এবং প্রিপেয়ার ফর লঞ্চ, এখন আপনাকে এই বিষয়গুলো জানার পর এখন আপনি প্রিপেয়ার এই এজেন্সিটা লঞ্চ করার জন্য আপনি এখন শুরু করেন। তো আপনি শুরু করার সময় আপনাকে যে জিনিসগুলো লাগতেছে এখানে কিছু বিষয় আছে, যেমন কিছু চ্যালেঞ্জ আছে, যেমন আন্ডারস্ট্যান্ডিং অফ বিজনেসকে আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, কেমিস্ট্রি জানতে হয়, প্রফেশনালিজম মেনটেন করতে হয়, ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স থাকতে হবে, স্পেশালাইজ ক্যাপাবিলিটি থাকতে হবে, ক্রিয়েটিভিটি, কস্ট, সিনিয়রিটি অ্যান্ড এজেন্সি টিম, এজেন্সি চ্যালেঞ্জ, ক্লায়েন্ট, এজেন্সি মার্কেটিং,
অনেকগুলো বিষয় আপনার ইম্পর্টেন্ট এখানে করতেছে, সেগুলো আমি আর এখন ডিসকাশন করতেছি না। তো টোটাল ওভারভিউতে আমি আজকে আপনাদের যে জিনিসটা বোঝানোর ট্রাই করলাম সেটা হচ্ছে যে ভাই একটা এজেন্সি তৈরি করার জন্য আপনার একটা ব্লুপ্রিন্ট, আপনার একটা দিক নির্দেশনা, যে আপনি কোথা থেকে শুরু করে কোথায় শেষ করবেন, কি কি ইকুইপমেন্ট দরকার হবে, কোন কোন স্কিল লাগবে এবং এসেনশিয়াল কি কি প্রয়োজনীয়তা আপনার এখানে আছে। তো এখন হচ্ছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, 10 মিনিট সময় আছে, এই 10 মিনিটের মধ্যে যে ভাই আপনাদের কি কি জানার আছে এজেন্সি সম্পর্কে। হ্যাঁ, এখানে আমার একটা জিনিস জানার আছে, আই ডোন্ট নো, এটা হয়তো অনেক ইন ফিউচার একটা জিনিস হইতে পারে, সেটা হইতেছে যে আপনারা কি আমাদের যে যেটা বলে সেলস ফানেল, রাইট? তো এটা কি বিল্ড করতে আপনারা কি আমাদের হেল্প করবেন নাকি? অ্যাবসলিউটলি হেল্প করব আমরা আপনাকে। সেলস ফানেল ছাড়া তো বিজনেসই চলে না। সেলস ফানেল হলো বিজনেসের হচ্ছে জ্বালানি। যার সেলস ফানেল নাই তার কোনো বিজনেসই নাই। তো সেই ক্ষেত্রে সেলস ফানেল তো অবশ্যই লাগবে এবং এই ক্ষেত্রে তো আমরা অবশ্যই হেল্প করব। আচ্ছা, শাহরিয়ার ভাই আপনাদের কোয়ারিজ গুলো বলেন, আর কি কি প্রশ্ন আছে এবং কবে নাগাদ স্টার্ট করতেছেন সেই ডিসিশন মিশনে জানায়েন। আর এখন কি কি প্রশ্ন আছে আপনাদের এজেন্সি নিয়ে সেই প্রশ্নগুলো করে ফেলেন, তারপর আমরা ইন্ট করে দিই। আমার কোনো প্রশ্ন নাই ভাই। হ্যাঁ ভাই, আপনার আছে? না, আমার কোশ্চেন নেই। এন্ড আমার একটা কোশ্চেন ছিল, বাট এটা আই গেস আপনি শাহরিয়ার ভাইকে অ্যানসার দিয়ে দিচ্ছেন যে আপনি টিম বিল্ড করতে আই গেস আমাদেরকে হেল্প করবেন, রাইট? অবশ্যই, কারণ টিম ছাড়া তো ভাই আপনি কাজই করতে পারবেন না। কারণ আপনি একটা এজেন্সি করতে আসছেন, মানে একটা বিজনেসের নিজে সবকিছু করা যায়। আপনারা দুইজন হলো ফাউন্ডার, আপনারা দুইজন হচ্ছে ফাউন্ডার। যেমন ইউটিউব যখন তৈরি করছো দুইজনে তৈরি করছিল, এখন এটা ইন্টারন্যাশনাল চলে, এখন তারা দুইজনে কি ইউটিউব চালায় না, অনেক এমপ্লয় আছে। তো আপনাকে লাগবে ট্যালেন্ট। আরেকটা জিনিস ভাইয়া বলেন, আমাকে একই কোম্পানিতে আমরা দুইজন কাজ করতে হবে? মানে ধরেন, মানে বিজনেস মডেল কিভাবে হবে? মানে আমি ম্যাক্সিমাম মানুষকে দেখি যে একটা কোম্পানির মালিক একজন থাকে, দুইজন ফাউন্ডার কি থাকলে কোনো সমস্যা আছে বা এটাতে আপনাদের মধ্যে নিজেরা ডিসিশন নেবেন, একজন ফাউন্ডার একজন কো ফাউন্ডার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একজন ফাউন্ডার, হ্যাঁ এটা করবেন আপনারা। মানে আমি কো ফাউন্ডার হিসেবে আমি কি রোল প্লে করব আর ও ফাউন্ডার হিসেবে হয়ে কি রোল প্লে করবে? দেখেন, কো ফাউন্ডার হচ্ছে ডিসিশন মেক করে, বুঝতে পারছেন? যে কোনো বিষয় সার্বিক পরিস্থিতি অ্যানালাইসিস করে সব ধরনের নেগোসিয়েশন, সব ধরনের ডিসকাশন পরামর্শ করে টিমের সাথে তারা হচ্ছে আপনার হচ্ছে ডিসিশন মেক করে। আর কো ফাউন্ডার হচ্ছে ডিসিশন মেকে হেল্প করে, সবসময় পরামর্শ দেয় যে এই বিজনেসে আমরা এই কাজ করতে পারি। আপনার কো ফাউন্ডার হচ্ছে আপনার একজন পরামর্শ সহকারী, যে আপনার ডিসিশন নিতে হেল্প করে। আর ফাউন্ডার হচ্ছে ডিসিশন মেক করে, বুঝতে পারছেন? আচ্ছা, আমার আর কি মূলত এটাই যে আপনাদের এই টোটাল ওভারঅল যে কোর্সটা আছে এটার মধ্যে যে দুইটা কি পয়েন্ট আমার কাছে ভালো লাগছিল, সেটা হচ্ছে যে আপনারা টিম বিল্ড করতে হেল্প করতেছেন এন্ড এট দ্য সেম টাইম আপনারা বিজনেস প্যানেল তৈরি করতে হেল্প করতেছেন, যেটা আমি সত্যি কথা বলতে মানে এই দুইটা জিনিসই হচ্ছে আমার কাছে কি ভালো লাগছিল। আমরা না হয় ডিসকাস করে কবে আমরা স্টার্ট করতে পারি আমি এটা হয়তো আপনাকে জানাইতে পারি। হ্যাঁ অবশ্যই, সেটা আপনারা ডিসকাস করে জানান আর আমরা চাই শুরু করে দেই, কারণ ভালো কাজ তাড়াতাড়ি শুরু করাই ভালো, ফেলে রাখা এটা উচিত না। তো যদি শুরু করতে চান বিজনেস তাহলে ফার্স্ট শুরু করেন, কারণ যারা ফার্স্ট অ্যাকশন ট্র্যাকার হয় তারাই উইন করে, যেমন স্লো যারা অ্যাকশন ট্র্যাক করে তারা আসলে লুজারই হয়। তো অবশ্যই হচ্ছে যেটা করবেন ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে ইনস্ট্যান্ট একটা অ্যাকশন নিয়ে নেবেন, কারণ নাহলে আমাদের ব্রেন হচ্ছে সবসময় ভয় দেখায়। কারণ আমাদের ব্রেনের কাজ হলো সার্ভাইভাল মোডে থাকা, যে ভাই আমার ব্রেনের কোনো এনার্জি খরচ করার দরকার নেই, আমি যেই জায়গায় আছি কমফোর্ট জোনে আছি, আমার নতুন কোনো কিছু করে একটা রিস্ক তৈরি করার কোনো দরকার নেই। তো তুমি ঘরের মধ্যে আসো, বাইরে যাবো কিসের জন্য, ঘুমাই থাকো। তো এটা হচ্ছে আমাদের ব্রেনের মানে মেকানিজম। তো ডিসিশন নেন, অ্যানালাইসিস অবশ্যই করেন, দুইজনে কথা বলেন, আরো দুই এক বড় ভাই ব্রাদার বা এজেন্সির সাথে কথা বলেন যাতে ডিসিশন নিতে সুবিধা হয়। তো তারপরে হচ্ছে যেহেতু এখানে আপনার একটা বিজনেসের ব্যাপার স্যাপার, টাকা পয়সা ইনভেস্টমেন্টের ব্যাপার স্যাপার, অবশ্যই অনেক কিছু ভেবে চিনতে তারপরে হচ্ছে একটা ফাইনাল ডিসিশন নিয়ে আমাদেরকে জানান। ঠিক আছে ভাই? ওকে ভাই। আচ্ছা ভাই, তো শেষ করতেছি।